বড় আপাকে নিয়ে বাবা মা ভারী বিপাকে পড়ে গিয়েছেন। বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তবুও কিছুতেই আপাকে পাত্রস্থ করা যাচ্ছে না। আপার বিয়ের জন্য যে প্রস্তাব আসে না তা কিন্তু নয়। আপা দেখতে সুশ্রী না হলেও মোটামুটি পছন্দসই ছিল, তবুও কেউ আপাকে তাদের ঘরের বউ করতে রাজি হতো না। কারণটা স্পষ্ট এবং বড়সড়। আমার বড় আপা ছিল বোবা জন্ম থেকেই। এদিকে আমিও বিয়ের উপযুক্ত হয়ে গেলাম। মেট্রিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি। তখন গ্রামে কলেজ পড়ুয়া একটা মেয়ে অবিবাহিত মানে বিশাল কিছু। আপার জন্য আমাকে বিয়ে দেওয়া যাচ্ছে না। বড় বড় ঘর হাতছাড়া হয়ে যাচ্ছে। তাই বড় ভাইয়া ও বাবা উঠে পড়ে লাগলো আপার বিয়ে নিয়ে। ঘটক লাগিয়ে দিল আপার জন্য যেমনই হোক একটা পাত্রের সন্ধান করতে। একটা সময় আপা বুঝতে পারল নিয়তির অভিশাপে সে এখন পিতার সংসারের বোঝা। আপার মুখের হাসি মিলিয়ে গেল বাতাসার নেই। সারাবেলা আপার মুখ পাংশুটে হয়ে থাকত। আপা মন খারাপ করে কখনো পুকুর ঘাটে, কখনো শিউলিতলায়, কখনো ঘরের দাওয়ায় বসে থাকত চুপটি করে, যেন দিগন্ত হতে উড়ে আসা নীড়হারা কোনো দুঃখিনী পাখি। মাঝে মাঝে আপার দুঃখের দু চোখের কোণ গড়িয়ে নীরবে অশ্রু ঝরত। আমি আপার সেই অশ্রুটুকু মুছে দিতাম। আপা আমার পিঠের উপর হাত দিয়ে টেনে নিজের গায়ের সঙ্গে মিশিয়ে নিত। আমি ছিলাম আপার চেয়ে অনেক ছোট। আপার স্নেহমাখা হাতের পরশ, ডাগর চোখের নরম দৃষ্টি কি যে ভালো লাগতো আমার। ভিতরে একরাশ প্রশান্তি বয়ে যেত ভোরের স্নিগ্ধ হাওয়ার মতো। সত্যি বলতে আম্মারও ভাবখানা এমন, আপাকে যেন তেন পাত্রের হাতে তুলে দিতে পারলেই বাঁচে। আম্মারও বা কী দোষ? বাবা হঠাৎ হঠাৎ এমন রুক্ষ আচরণ করে আম্মার সাথে, যেন বোবা মেয়ে জন্ম হয়েছে আম্মার ভুলেই। কি অদ্ভুত মানসিকতা পুরুষদের! তখন উপলব্ধি করতে না পারলেও এখন বেশ পারি। বোবা বলে আপা পড়াশোনাও করতে পারেনি, কিন্তু আপা শুয়ে বসে অলস সময় কাটাতো না। ঘরের কাজে মা ও ভাবিকে সাহায্য করত তার সাধ্যমতো। অবসরে ফ্রেমে বন্দি রুমালে রঙিন সুতোর কারুকাজে ফুটিয়ে তুলত ফুল, পাখি, চাঁদ, মেঘ, আকাশ, তরুলতা, আরও কত কি। বিকেলের অবসরে চুটকি সেমাই বানাতো। নানান স্বাদের নানান রকমের আচার বানাতো। আপার হাতের তৈরি সুস্বাদু আচার দিয়ে আমাদের সারা বছর কাবার হয়ে যেত। এমন বহু গৃহকার্যে আপা নিপুণা ছিল। সে হিসেবে আমার কোনো গুণই ছিল না বলতে গেলে। কেবল পড়াশোনাই করতাম, তাও মনের বিরুদ্ধে গিয়ে। ধীরে ধীরে আপার উপর সবার অনাদর বাড়তে লাগলো। এক বিকেলে ভাইয়া মার্কেট থেকে বাড়ি এলো। সাথে করে নিয়ে এলো একজন ঘটক। ঘটক আমাদের গ্রামেরই। ভাইয়া বাবা মাকে ডাক দিয়ে নিলেন ঘটকের সামনে। আমি ভাবিও গেলাম বিপুল আগ্রহ নিয়ে। ভাইয়া বলল, ঘটক চাচা, শিউলির জন্য একটা প্রস্তাব নিয়ে আসছে। আমার পছন্দ হয়েছে, আপনারা ওনার মুখেই শুনুন সব। আমাদের সবার দৃষ্টি ভাইয়ার মুখের উপর থেকে সরে গেল। ঘটক চাচার মুখের উপর দৃষ্টি নিবদ্ধ হলো। ঘটক নিজেই টেনে টেনে ধীর গলায় বলল, আপনার বড় কন্যা সম্পর্কে আমি সব অবগত হইছি। সেই হিসেবে মনে হয় এই পাত্র মন্দ হইব না। বাকিটা আপনাগো মর্জি আর মালিকের দয়া। পাত্রের নাম ইদ্রিস ভূঁইয়া। লোক অতিশয় ভালো। গ্রাম উজিরপুর। ভূঁইয়া বংশের ভূঁইয়া বাড়ি। বংশমর্যাদায় আপনাগো চেয়ে অতি উচ্চ। আমি বিস্ফোরিত চাহনি নিক্ষেপ করলাম ভাইয়ার মুখের উপর। ভাইয়া ভ্রুক্ষেপ করল না আমার দিকে। সম্পূর্ণ অগ্রাহ্য করে ঘটকের দিকে দৃষ্টিপাত করলেন। ঘটক আরও বলল, পাত্রের বয়স ৭৫। অডেল সম্পত্তির মালিক। বিপত্তিক। কোনো পুত্র সন্তান নাই। ৩ কন্যা তাহার। প্রত্যেকেই বিবাহিত। স্বামী সংসার নিয়ে ব্যস্ত। কিছুটা অসুস্থ পিতারে দেখার কেউ নাই। তারাই পিতারে শাদি করাইতে মনস্থির করল। পাত্রী সিঙ্গেল, অবিবাহিত, তাই বোবা হইলেও তাদের কোনো আপত্তি নেই। তবে তাদের আড়ালে ইদ্রিস ভূঁইয়া আমারে কইছে পাত্রীর নামে ২০ শতক ধানি জমি লিখে দিব, যেন তার অবর্তমানে তার বিবি চলতে পারে। বাড়ির উপরে যে জায়গা আছে তাতেও নানা রকম চাষবাস কইরা খাইতে পারবো আপনার কন্যা। আমি বলে উঠলাম, এ তো বুড়ো বেটা, আব্বার বয়সী হবে। আপার বয়স চলে এখন ৩১। ব্যবধানটা দেখেন চাচা। ঘটক চুপ হয়ে গেল। ভাইয়া মৃদু রেগে গেল আমার উপর। মা মুখে ঝামটি মেরে আমাকে বললেন, মোটে পায় না আবার বয়স। পুরুষ মানুষ বয়স হলেই কি
আর না হলেই কি, সম্পত্তির লেখা দিলে আর দুই কথা নাই। বেটা মরে গেলে সবই তো শিউলির। মায়ের কথায় বাবাও সায় দিল। মা ভাইয়াকে বলল, সম্পত্তি আগেই লিখে দিতে হইব, পরে না দিলে কি করতে পারবো আমরা? এত কাঁচা কাজ করবো না, বিয়ে পড়ানোর আগেই লিখে নিব। বাবা ঘটককে বলল, ঠিক আছে, আপনি এখন যান, আমরা নিজেরা গোপনে ইদ্রিস মিয়ার খবর নিয়ে দেখি। আমি নিজেই জানাবো, আপনারা 2-4 দিন বাদে জানাই। ঘটক আচ্ছা বলে পানের খিলি মুখে পড়ে দিল। গাল ভর্তি পান চিবোতে চিবোতে উঠে চলে গেল লম্বা কালো ছাতিটা মাথার উপর মেলে ধরে। আমি এক ছুট দিলাম আপার কাছে, সব বললাম আপাকে। আপার মুখের মলিন ভাব উধাও হয়ে গেল। ঠোঁট বাঁকিয়ে চাপা হাসলো আপা। আমি বললাম, আপা বুড়া লোক, আমার একদম পছন্দ হয়নি। তোমারও তো তাই, তাই না? তোমার কথা বলে মানা করে দিই। আমি উঠে যেতে লাগলে আপা আমার হাত শক্ত করে চেপে ধরল। আপার রোজকার ভাষায় কাঁইকুই করে আ উ উই করে যা বলল তার মর্মার্থ হলো, আপার পছন্দ হয়েছে, আপা এই বিয়েতে রাজি। নিজের মানুষদের কাছে অনাদরে থাকার চেয়ে দূরে কারো কাছে আদরে থাকা ভালো। আমি থমকে গেলাম। উৎসুক ও বিরক্তিকর চোখে আপার মুখপানে চাইলাম। আপা আমার হাত ধরে শিউলি গাছতলায় চলে গেল। আপার প্রিয় ফুল শিউলি। দাদা আপার নাম শখ করে শিউলি রেখেছে। এই শিউলি গাছটা দাদা রোপণ করেছে। আপা আমাকে সাথে নিয়ে বহু শিউলি ফোটা রাতের সাক্ষী হয়েছে। ভোরে ঘুম থেকে উঠেই কোঁচা ভোরে শিউলি ফুল কুড়াতে আপা। নাক চেপে ধরে সৌদা গন্ধ নিত। শিউলি ফুলের মালা বানিয়ে আমাকে দিত আপা। সেই শিউলি ফুলের মালা গলায় পরে আমি সারা বাড়ি ঘুরতাম। দেখে আপা মিটিমিটিয়ে হাসত কেবল। তারপর শরতের এক দুপুরে সত্যি সত্যি আপার বিয়ে হয়ে গেল সেই ইদ্রিস ভূঁইয়ার সঙ্গে। বিয়ে পড়ানোর আগেই তিনি আপার নামে 20 শতক জমি দলিল করে লিখে দিলেন। এতে আমাদের সবার কাছে তিনি বিশ্বস্ত ও বড় মনের মানুষ হিসেবে গণ্য হলেন। ঘরোয়া আয়োজনে খুব সাদামাটাভাবেই আপার শুভ বিবাহ সম্পন্ন হলো। ইদ্রিসের সাথে তার 3 মেয়ে ও তাদের পরিবার এলো। আপাকে সসম্মানে বউ সাজিয়ে তাদের বাড়ি নিয়ে গেল। তার 2 দিন পর রীতি অনুযায়ী আপা তার বয়স্ক জামাইকে নিয়ে বাবার বাড়ি এলো। আপা স্বামীর অনেক প্রশংসা করলো। পারে না আপাকে সে কোলে কোলে রাখে। শুনে আম্মা বলল, আলহামদুলিল্লাহ, তোর কথা বিশ্বাস করছি না। বিবি পতির চাইতে অল্প বয়সী হইলে মহব্বত মেলা পাওয়া যায়। আপা তার নিজস্ব ভাষায় ভাবির কাছে গিয়ে লজ্জা লজ্জা সরে বলল, ভাবি, উনি চায় আমার গর্ভে ওনার একটা সন্তান আসুক। ওনার তো কোনো ছেলে সন্তান নাই। যদি খোদার রহমতে ছেলে সন্তান হয়, তাহলে সেই ছেলে হবে আমার ভবিষ্যতের ডাল স্বরূপ। বাসর ঘরেই এইসব উনি আমারে কইল সোহাগ করতে করতে। শুনে ভাবি মুচকি হেসে জিজ্ঞেস করল, ইদ্রিস মিয়া চায়? আমার ননদিনী চায় না তার কোলজুড়ে ফুটফুটে একখানা বাচ্চা আসুক? আপা লাজুক হাসল। পরক্ষণেই দুঃখিত গলায় আপা বলল, কিন্তু ভাবি, একটা সমস্যা। তার 3 মেয়ে গতকাল সকালে আমারে ডাইকা কইল, মন দিয়ে শোনেন কি কই, আপনি কথা কইতে পারেন না, আব্বার বয়স হইছে, প্রায় বিছানায় পড়ে যায়, বাচ্চা কেমনে পালবেন একলা হাতে, সুতরাং সতর্ক থাকবেন যেন কোনো বাচ্চা না হয়। এইটা আমাগো 3 বোনের কথা। আমাদের সহায় সম্পত্তি আছে, তাতেই আপনার এক জীবন চলে যাইব, মনে থাকে যেন। বলা শেষে আপার হুঁহা করা ইশারা ভাষা থামে। আমি বোকা বোকা চোখে আপার দিকে তাকালাম। ভাবি অবাক হলো। বিজ্ঞের সুরে বলল, কইলেই হইল, যত সব গোয়ার্তির কথাবার্তা। সন্তান হইল আল্লাহর দেওয়া নিয়ামত, সেইটারে জোর করে আটকানো মহাপাপ। তুই হ্যার দামড়ি চেমড়ি কথা কানে তুলিস না, কোনো পদ্ধতি গ্রহণ করিস না, তাইলে নিজের পায়ে নিজেই কুড়াল মারবি। তুই কি কচি খুকি যে একটা বাচ্চা পালতে পারবি না? জাগো বিয়ের পর স্বামী মরে যায়, স্বামী বিদেশ থাকে বা ছাড়াছাড়ি হয়ে যায় স্বামীর লগে, তারা একা হাতে পোলাপেন বড় করতেছে না, তাইলে তুই পারবি না? আল্লাহর হুকুমে যদি বাচ্চা পেটে আসে আইব, এটাতে আরও খুশির খবর। ভাবির কথায় সুর মিলিয়ে আমিও বললাম, হ্যাঁ আপা, তাদের কথা ধরা হবে তোমার বড় বোকামি। কোনো সতর্কতা অবলম্বনের দরকার নাই, ভাগ্যে যা আছে তাই ঘটবে। আমারও ভাবির কথায় আপার মনোবল ও সাহস বেড়ে গেল।
আপার মুখের হতাশা ভাব দূর হলো। বেড়ানো শেষে আপা শ্বশুরবাড়ি চলে গেল। যেহেতু আপার বয়স্ক স্বামী ঘরে, তাই আপা চাইলেও একা ঘরে ওনাকে রেখে আসতে পারতো না। মাঝে মাঝে যেদিন আসতো, ওনাকে সারাদিনের জন্য রান্না করে দিয়ে আসতো। আপার আসার চেয়ে আমরা যেতাম বেশি আপাকে দেখতে। আম্মা কম যেত, সংকোচ বোধ করতো বলে। আব্বা ও ভাইয়া যেত কয়েক মাস পর পর। ভাবিও আমি যেতাম বেশি। তবে আপার একমাত্র আদরের ছোট বোন হিসেবে আমার যাতায়াত ছিল পরিবারের জন্য সবার চেয়ে বেশি। এভাবে আপার সংসার জীবন ভালো চলছে। আপার তুলনায় তার স্বামীর বয়স অনেক বেশি। এটা নিয়ে আপার দুঃখবোধ খুব কমই হতো, কেননা বাবার সংসারের পরোক্ষভাবে লাঞ্ছনা গঞ্চনার চেয়ে সেখানে আপা দিব্যি ভালো আছে, গুরুত্ব পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে, মর্যাদা পাচ্ছে, স্বাধীনভাবে ঘরদোরের কাজকর্ম করছে, যখন যেটা মন চায় করতে পারছে। স্বামীর দিক হতে কোনো বাধাবিঘ্ন নেই। সম্পর্কে আপার সৎ তিন মেয়েরা তেমন একটা আর আসে না, হয়তো বাবার একটা নিশ্চিন্ত গতি করতে পারলো বলে। বিয়ের 6 মাস না যেতেই আপা কনসিভ করলো। শুনে আমরা সবাই খুশি হলাম। যাক, আপার ভালো থাকার, বেঁচে থাকার জন্য একটা নির্ভরতার মানুষ স্রষ্টা পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে। আপা কিভাবে চলবে, কিভাবে নিজের যত্ন নেবে, সব আম্মা ভাবি আপাকে শিখিয়ে দিল। আমি আপাকে দেখতে ঘন ঘন যেতাম। আম্মা এটা ওটা তৈরি করে দিত আপার জন্য। এমন একদিন গিয়েও শুনি আপার উপর মানসিক অত্যাচার করছে ইদ্রিসের মেয়েরা ও তার স্বামীরা মিলে। তারা বেজায় অখুশি কেন আপা সন্তান পেটে ধরল মানা করার পরেও। তারা পিতাকে কিছু বলতে পারছে না। এদিকে আপাকে নাকি ঝাড়িঝুড়ির উপরেই রাখছে, অ্যাবর্ষণ করে ফেলতে জোর করছে, নানান হুমকি ধমকি দিচ্ছে। বাড়িতে এসে সবিস্তারে জানায় সবাইকে। আম্মা উৎকণ্ঠিত হয়ে উঠল, ভাবিকে নিয়ে আপার সৎসমের শ্বশুরবাড়ি গেল। আপার হয়ে তাদেরকে অনুনয় করে বোঝালো যে একটা সন্তান আপার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তারা আম্মাকে বুঝ দিল, তারা মেনে নিয়েছে। আম্মা বাড়ি এসে স্বস্তির দম ছাড়ল। তারপর অন্য একদিন আবার আমি আপাকে দেখতে যাই। গিয়ে আপার সৎ বড় মেয়ের জামাই জসিমকে দেখলাম। আমি মামা সম্বোধন করে তার সাথে আন্তরিক হয়ে কথা বলতে গেলাম। আপা বাধা দিল আমাকে। নাকমুখ কুঁচকে সংকেতপূর্ণ ভাষায় বলল, এর কাছে বেশি যাইস না, ব্যাটার নজর খারাপ। আমার আপাদমস্তক কেমন করে যেন দেখে। আমি শরমে মরি। আমি বিস্ময়ে বিমুখ হয়ে গেলাম। ঘৃণায় গা গুলিয়ে এলো। আপাকে জিজ্ঞেস করলাম, খারাপ কিছু বলছে তোমাকে? সে এলো কেন? এর আগেও একদিন দেখছি। আপা গাল বাঁকিয়ে বলল, কোনো না কোনো কাজ নিয়েই আসে। আমার শ্বশুরবাড়ি, তারও শ্বশুরবাড়ি, সে কারে কি কইব। ও আচ্ছা, তুমি সাবধানে থেকো আপা। তার কিছুদিন পর আপার স্বামীর অসুস্থতা বেড়ে গেল। ডায়রিয়া শুরু হলো। তার 3 মেয়ে ও জামাইরা ছুটে এলো, হাসপাতালে ভর্তি করালো। এভাবে 1 মাস গড়ালো। তারপর ইদ্রিস ভুইয়ার ইহলীলা সাঙ্গ হলো। আপার পরনে রঙিন শাড়ির বদলে সাদা শাড়ি উঠে এলো। তার মেয়েরা নামে মাত্র কুলখানি করল তাদের মৃত পিতার নামে। স্বামীর সাথে প্রায় 1.5 বছরের সংসার জীবনের ইতি ঘটল আপার। 7 মাসের গর্ভবতী আপা অকুল পাথারে পড়ে গেল। একদিকে স্বামীহারা, অপরদিকে প্রথম মা হতে যাচ্ছে। এটা একটা মেয়ের জীবনের শ্রেষ্ঠ অনুভূতি। আপার সেই অনুভূতি উপভোগের ভরাডুবি হলো বিধবা হওয়ার সুবাদে। আমরা পরিবারের সবাই মিলে আপনাকে সান্ত্বনা দিলাম। সপ্তাহ শেষে ইদ্রিসের মেয়েরাও, নিকট আত্মীয়রা সবাই চলে গেল। শূন্য ভিটা, শূন্য ঘরে আপা বড় একা হয়ে গেল। আম্মাও চলে গেল বাড়িতে, ধানের কাজ আছে বিদায়। আপা আমাকে রেখে দিল তার কাছে। আমিও রয়ে গেলাম স্বইচ্ছায়। বই খাতা নিয়ে গেলাম। আপার শ্বশুরবাড়ি থেকে কলেজে যাতায়াত করি আমি। 45 দিন শেষ না হলে স্বামীর ভিটা ছেড়ে অন্য বাড়ি গিয়ে থাকতে পারবে না। ধর্মীয় এই নিয়মে আপা বন্দী হলো। তার পরের সপ্তাহে আমাদের পরিবারের সবাই এলো আপাকে দেখতে। ভাইয়াও এলো। সন্ধ্যার পরে সবাই আপার রুমে বসল। আপার ও তার গর্ভের অনাগত সন্তান নিয়ে নানান কথা উঠল প্রসঙ্গক্রমে। ভাইয়া বলল, যেহেতু ইদ্রিস মিয়া আর নেই, এখন তো শিউলিকেও তার সন্তান হইলে তাকে
আমাদেরই দেখাশোনা করতে হইব। আমার বোনের কথা আমাদেরই ভাবতে হইব। সেইটাই। আমি আমার মাইয়ারে ফালাই দিমু দিমু মাইয়া? দুঃখী দুঃখী স্বরে বলল মা। ভাইয়া আব্বাও আম্মার দিকে চেয়ে বলল, আচ্ছা, ইদ্রিস মিয়া যে ২০ শতক জমি শিউলিরে দিল, সেটার দায়িত্ব আমি নিজে নিতে চাই। শিউলি তো সেই জমির কিছুই করতে পারবে না। সেই জমিতে ধান ফলাইলে যে কয়মন ধান উঠব গোলাই, শিউলির তার অর্ধেকও লাগব না বৎসরে। বাকি ধান বেচে দিলে শিউলির বাকি খরচাপাতির চালান যাইব, আর বাড়ির উপরের লাভ তো আছেই। শিউলি হাঁস মুরগি পালে, সবজি ফলায়। শিউলি আপা ভাইয়ার কথাই বেশ সন্তুষ্ট হলো। সহমত প্রকাশ করে বলল, ভাইজান ভালো বলেছে। গাছের সবজি দিয়ে আমি সালন রাঁধতে পারুম। শুধু মাছ মশলা কিনতে হইব। ঘরের মুরগি ও ডিম তো আছেই, কিনা লাগবো না কুটুম আইলেও। আমি সবাইকে মনে করিয়ে দিয়ে বললাম, বিয়ের আগে ঘটক যে কইল এই জমির কথা কেউ জানে না, আপারে লুকাইয়া দিছে, তাইলে তার মেয়েরা এসে ঝামেলা করবে না? ঝামেলা করার কোনো সুযোগ নেই। স্বামী তার ব্যক্তিগত সম্পত্তি স্ত্রীকে উপহার দিয়েছে। এটা আইনগত ও ধর্মীয়গত ভাবে সম্পূর্ণ জায়েজ ও বৈধ। শক্ত গলায় বলল ভাইয়া। তারপর তারা সবাই বাড়িতে চলে গেল। ভাইয়া রেজিস্ট্রি অফিসে গিয়ে আপার নামের সেই দলিল তুলে নিজের কাছে রাখল। একদিন বিকেলে আমি কলেজের মাঠ পার হয়ে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। তখন আচমকা দেখা হয়ে গেল আমাদের পাশের বাড়ির হেলাল ভাইয়ের সাথে। উনি আমার পথরোধ করে উষ্ণ হেসে বললেন, কী রে বকুল ফুল, আজকাল ডুমুরের ফুল হয়ে গেলি দেখি। তা বকুল ফুল থেকে ডুমুরের ফুল হয়ে গেলি কেন? হেলাল ভাই সবসময় ইয়ার্কি নেওয়া যায় না। আমার আপার লাইফে কত বড় ঘটনা ঘটে গেল জানেন না? গোমরা মুখে জবাব দিয়ে বললাম। হেলাল ভাই সিরিয়াস মোডে বলল, না জানবো কেন বকুল? শিউলি আপার জন্য আম্মাকে অনেক আফসোস করতে দেখলাম। অনেক দিন ধরে তোকে দেখি না। তোদের বাড়ি গিয়ে জানলাম তুই এখন উজিরপুর গ্রামে থাকিস, শিউলি আপার কাছে। আমার কথা তোর মনে পড়ে না অষ্টাদশী? কেন মনে পড়বে হেলাল ভাই? চোখের পাতা ঝাপটিয়ে জানতে চাইলাম। পড়ার মতো কাজ করেছি আমি, তাই। ও আচ্ছা, হয়তো দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। যা তুই। আমিও আসতেছি শিউলি আপাকে দেখতে। তার ছোট বোনের হবু স্বামী হিসেবে আমারও তো দায়িত্ব আছে, নাকি বলিস বকুল ফুল? হেলাল ভাইয়ের আবেগী কথায় আমার হৃদয়ের বেগ গতি পেল না, বরং বিরক্ত চলে এলো মনে। তিরিকি মেজাজ নিয়ে পথের উপর থেকে একটি ভাঙা ইটের টুকরো কুড়িয়ে নিলাম। ওনার কপাল বরাবর ছুঁড়ে মারলাম। উনি কপালে আঘাত পেলেন, আহত হলেন। আমি চলে গেলাম। তার পিছন দিয়ে উনিও ফল ফলাদি নিয়ে আপাকে দেখতে গেলেন। আপা অনেক খুশি হলো। হেলাল ভাইকে নাস্তা এনে দিল আপা। আপা তাকে সৌহার্দ্যপূর্ণ গলায় জিজ্ঞেস করল, আমার শ্বশুরবাড়ি কেমনে চিনল ভাই? বকুল দিয়েছে আপা। আসার আগে তার কলেজের সামনে দেখা হয়েছে। শুনে আপা আপ্লুত হলো, আমার দিকে চেয়ে হাসল। বুঝে নিল হেলাল ভাইয়ের সাথে আমি প্রেম করি। বিষয়টা আদৌ তা নয়। আমি চটে গিয়ে বললাম, আল্লাহ, আমি কখন ঠিকানা দিলাম হেলাল ভাই? মিথ্যা কথা বলা থেকে কবে থেকে শিখলেন? হেলাল ভাই আমার দিকে চেয়ে চোখ টিপ মারল। আপাদের গাছ থেকে পাড়া একটি কচকচে পেয়ারায় কামড় বসিয়ে বলল, মিথ্যা থেকে যদি দারুণ কিছুর সূচনা হয়, সেই মিথ্যা আমি রোজ বলতে রাজি। কি দারুণ কিছুর সূচনা হলো এখন? বললেন, মেয়েদের বুদ্ধি আসলেই ছেলেদের হাঁটুর নিচে থাকে। আমার একটি মিথ্যা বাক্য শিউলি আপাকে একটি পরিপূর্ণ ধারণা দিল। এইভাবে বাকিদের সাথেও মিথ্যা বলবো। হেলাল ভাইয়ের সাথে আর কথা বাড়ালাম না। আপাদের ঘরের পিছনে চলে গেলাম। আপা গর্ভবতী বলে স্বাস্থ্য বেড়ে নাদুস নুদুস হয়ে গেল। দেখতেও আগের চেয়ে সুন্দর হলো। আপাকে দেখার বাহানায় জসিম আসে মাঝে মধ্যে। আপার ভরা শরীরে কামুক চোখে তাকায়। বিষয়টা আমারও দৃষ্টিগোচর হলো, কিন্তু আমার সাথে তার মার্জিত আচরণ। আমি আছি বলে আপার কাছে বেশি ভিড়তে পারে না। একদিন কলেজ শেষে বাড়ি ফিরতে আমার দেরি হলো, কারণ ক্লাস শেষে আমার প্রাইভেট ছিল। আপাদের ঘরের ভিতরে পা রাখতেই একজোড়া স্যান্ডেল দেখলাম। চিনতে অসুবিধা হলো না, এটা জসিমের স্যান্ডেল। আমার চঞ্চল পা জোড়া নীরব হয়ে গেল। পা টিপে টিপে এগিয়ে গেলাম, একটু সন্দেহপ্রবণ হয়েই। মনে মনে বলি,
আজ যদি তোর কোনো কুকীর্তি হাতে নাতে ধরতে পারি, মুখোশ খুলে দিব প্রকাশ্যেই। বেটা খাটাইস, খবিস লুচ্চা। আপার রুমের পাশে গিয়ে টের পেলাম ভিতরে সেই খবিস আছে। আড়ি পেতে রইলাম হার্ডবোর্ড বেড়ার গায়ে কান লাগিয়ে। চাপা সরে জসিম আপাকে বলছে, শোনেন শিউলিফুল, তারা 3 বোন আর বাকি 2 জামাই যে প্ল্যান করছে তা আমি জানি, আপনি জানেন না। আপনি কি মনে করেন আপনার গর্ভের সন্তানকে তারা সত্যিই মেনে নিল? একদম না। আপনি আমার সাথে একটা ব্যক্তিগত সম্পর্কে আসেন, তাতে আপনার অনেক বড় উপকার হইব। আপনি আমি দুজনেই রক্তের বাইরের মানুষ, তাই চক্ষু লজ্জা রাইখেন না, মনে ক্ষুধা রাইখা কাকপক্ষীও টের পাইব না। যতক্ষণ প্রাণ আছে, দেহ আছে, তাদের ক্ষুধাও আছে। আপনার পক্ষে দ্বিতীয় বিবাহ করা সম্ভব না, কথা বলতে পারেন না, বিধবা। কয়দিন পর হবেন বাচ্চার মা। কে করব বিয়া? কে মিটাইব আপনার থই থই করা যৌবনের জ্বালা? আমি চাইলেই জোর করে সব আদায় করতে পারি, আপনার ভাষা কেউ বুঝব না। কিন্তু দুজনের কাম স্বইচ্ছাই সম্মিলিতভাবে হইলে আনন্দ পাওয়া যাবে অনেক। আমি গেলাম, আবার আসমো, ভাইবে রাখেন। আমি সরে গেলাম বেড়ার পাশ হতে। জসিম ঘর হতে বেরিয়ে চলে গেল। রুমে গিয়ে দেখি আপা কাঁদছে ফেলফেলিয়ে। নিজের সম্ভ্রম, সম্মান ও অনাগত সন্তানের জীবন রক্ষা নিয়ে আপা শঙ্কিত, উদ্বিগ্ন, ভীত সন্ত্রস্ত। আমার সাধ্যমতো আপাকে বুঝ দিলাম, যদিও আমি নিজেই খুব আতঙ্কে পড়ে গিয়েছি জসিমের কথা শুনে। আপার কাছে জানতে চাইলাম, কখনো তোমাকে সে ছুঁয়েছে? না, তা করার সুযোগ পাইনি, হুঁ হা আই ভাষায় বলল আপা। বললাম, আপা খেয়াল করছো, সে আমার দিকে কখনো বাজে ইঙ্গিতে তাকায়নি, কিছু বলেওনি, কারণ আমি সবাইকে বলে দিতে পারবো। তাই তুমি তো বলতে পারবে না, বললে কেউ বিশ্বাসও করবে না, কারণ এই বাড়ির অন্যান্য মুরব্বীরা তাকে পছন্দ করে, ভালো জানে। বিভিন্ন সময়ে তাদের কথায় তাই বোঝা গেল। যাই হোক, আমাদের বিশেষ করে তোমার সাবধান হয়ে চলাফেরা করতে হবে। আমি কলেজে গেলে তুমি একা, ওই খবিশ তো সেই সুযোগই আসে। তুমি দূরে দূরে থেকো তার থেকে। আপা চিন্তিত মুখে মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর হতে আমিও আপা আগের চেয়ে সতর্ক হয়ে চলাফেরা করি। একদিন কলেজ থেকে এসে শুনি সেই বর্বরটা এসেছে। আপা নানান চোতই তার থেকে কয়েক হাত দূরে দূরে থেকেছে। সে ঘণ্টাখানেক ঘোরাঘুরি করলো, সুবিধা করতে না পেরে চলে গেল। তারপর আর আসেনি জসিম। মাস গড়ালো, আপার শরীর ক্রমশ ভার হতে লাগলো। নির্দিষ্ট সময় হলে বাড়িতেই ধাত্রীর হাতে আপা একটি ছেলে সন্তান জন্ম দিল। আম্মা আব্বা ভাবিও ছিল তখন। আমাদের সবার খুশির সীমা রইল না। আল্লাহ আপার দিকে মুখ তুলে চেয়েছে। ইদ্রিস মিয়ার 3 মেয়েও জামাইরা এলো না খবর পেয়েও, বরং তাদের ভাবখানা এমন যেন পিতার শেষ বয়সে জন্ম দেওয়া নিষ্পাপ শিশুটি তাদের জন্য অভিশাপ ও লজ্জা। কারণ তাদের নিজের সন্তানেরা অনেক বড় বড়, আপা তাদের 3 বোনের চেয়ে বেশ ছোট। একদিন শেষ দুপুরে হঠাৎ করে তারা 3 বোন এলো একসঙ্গে, সাথে করে নিয়ে এলো বাবুর জন্য বেবি ড্রেস। সবাইকে চমকে দিয়ে বাবুকে প্রত্যেক বোন কোলে তুলে নিল কাড়াকাড়ি করে। উতলে ওঠা দরদে বাবুকে নানান ভঙ্গিমায় স্নেহ করতে লাগলো। ওরে আমার ভাইরে, তুই আমাদের বংশের প্রদীপ, তুই বড় হইলে বাইচা থাকলে আমরা আয়সার দম ফালাইতে পারবো। বইনেরা অত্যন্ত খুশি হয়েছি তোর আসার সংবাদ শুইনা। মরার সংবাদ, এ লাইগে খবর শুনেও আইতে পারি নাই। ভাই আমার, পরাণ আমার, ইত্যাদি কথার মিঠে ফুলঝুরি আওড়াতে লাগলো। দেখে আপার চোখ ভিজে উঠল। তাদের দিকে চেয়ে আপা তৃপ্তির হাসি হাসল। আপাও আমার সরল মন তাদের মায়াকে সরল চোখেই দেখলাম। আমাদের বিশ্বাস হলো যে তারা আগে মুখে বিষ ঝরালেও এখন মনে মধু ঝুমিয়েছে ভাইয়ের জন্য। এটাই স্বাভাবিক। ভাইয়ের কচি চাঁদ মুখখানা দেখে অন্তর স্নেহরসে পরিপূর্ণ হলো। সেদিনের সেই সময়টুকু সবাই মিলে হাসি আনন্দে কাটল উৎসবের মতো। আপাও আমি মিলে লাকড়ির চুলায় চালের গুঁড়ি দিয়ে মিষ্টি পিঠা তৈরি করলাম। তারাও বেশ আয়েশ করে খেলো। বেলা পড়তেই তারা 3 বোন চলে গেল। আমিও আপা তাদের প্রশংসা করতে লাগলাম। তারপরে হেমন্ত ঋতুর আগমন ঘটল। উত্তর বাই হইতে ঝিরিঝিরি হিমেল বাতাস বইতে লাগলো। বিকেল ফুরাতেই
আপার ফুল টিনের ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিতাম আমি নিজ দায়িত্বে, যেন বাবুর কোনোভাবেই ঠান্ডা না লাগে। 40 দিন পার হলে বাবুর নাম রাখা হলো মিলাদপুরিয়ের হুজুরের মাধ্যমে। আপা ছেলের ডাকনাম রাখলো শরণ, আমি অন্য নাম রাখলাম। আপা নিল না, বলল তার ছেলের নাম শরণ, সে শরণ বলেই তার ছেলেকে ডাকবে। আমরা খুশি মনে শরণ নাম মেনে নিলাম। আম্মা সহ বাকিরা মিলে নিজ হাতে দুধ চিতই পিঠা রান্না করলেন নারকেলের দুধ দিয়ে। আপার শ্বশুরবাড়িতে এক ঘরে ও ঘরে বিতরণ করলাম আমি নিজ হাতে গিয়ে। ইদ্রিস মিয়ার 3 মেয়ে, নাতি নাতনি জামাইরাও এলো। তাদের সন্তানেরা বাবুকে পেয়ে মহা খুশি, কাড়াকাড়ি করে কোলে নিচ্ছে। আপার অনুরোধে আম্মা হেলাল ভাইকেও দাওয়াত দিল। হেলাল ভাইয়ের উপহার আপার বেশ পছন্দ হলো। হেলাল ভাইয়ের চোরা চাহনি আমার উপর লাঠি মেরে নিয়ে ঘুরছে। আমি তার দিকে পাকড়াও দৃষ্টি নিক্ষেপ করলাম। হেলাল ভাই তবুও ঠায় চেয়ে রইল আমার দিকে। গরুর গোশত, মাছ ভাজা, ঘন বুটের ডাল, সালাদ দিয়ে সবাই ভরপুর খেলো। মধ্যাহ্নভোজ সেরে উঠলে ভাইয়া জমির প্রসঙ্গ তুললেন সবার সামনে। সব বললেন, যতই হোক সন্তান হিসেবে তাদের জানার অধিকার রয়েছে, নয়তো সামনে ফসল ফলাতে গেলে কথা উঠবে। শোনার পর মুহূর্তেই তাদের সবার উজ্জ্বল মুখখানা অনুজ্জ্বল হয়ে গেল। হতবাক চোখে ভাইয়ের দিকে ও আপার দিকে তারা এক ঝলক তাকালো। চোখ সরিয়ে মৃত পিতার উপর ক্ষোভ ঝাড়তে লাগলো প্রচণ্ড আক্রোশে। ইদ্রিস মিয়ার মেঝো মেয়ে ভাইয়ার দিকে চেয়ে গজগজ করে সুরে বলল উঠল, মূল পয়েন্টের জমিনটাই আব্বা নয়া বিবির নামে লিখে দিল। জন্ম দেওয়া মাইয়া গো, কথা ভাবল না? দুদিনের বিবি বেশি আপন হয়ে গেল। আব্বার যা মনে লইছে করছে, কিন্তু এখন কথা হইল আপনি জমি করতে পারবেন না। এটার ভালো মন্দ আমরা বুঝি, আমাগো স্বামীরা আছে, জমিতে আমরা ফসল ফলামো। আমরা কি আপনার বইনেরে ধান না দিয়ে পরের বাড়ি নিয়ে যাবো? ভাইয়া তাদের কথার জবাব দিল না। আপাকে প্রশ্ন করলো, শিউলি তুই বল, জমি কে করবে, ওনারা না আমি? আপা বলল, আপনিই করেন ভাইজান, ওনারা অন্য গ্রাম থেকে এসে কিভাবে তদারকি করবে জমির? ভাইয়া তাদেরকে বলল, জমির মালিক কি বলল শুনলেন? আশা করি এরপর আর কোনো কথা থাকার কথা নয়। তারা উত্তেজিত হয়ে বাবার বাড়ির আঙ্গিনা ছাড়ল বিকেল না ফুরাতেই। জমি নিয়ে কিছুক্ষণ আমাদের মাঝে আলাপ আলোচনা হলো। সন্ধ্যা মিলিয়ে গেলে ভাইয়া, ভাবি, আম্মা, আব্বা বাড়ি চলে গেল। আমি বরাবরের মতো আপার কাছেই আছি। শরণের বয়স যখন 2 মাস, এমন একদিন কলেজ থেকে বাড়ি ফিরতে আমার অনেক দেরি হয়ে গেল। কার্তিকের হিমবায়ু বইছে সারা বাড়ির মাথার উপর দিয়ে। হেমন্তকালের শীতল নিস্তব্ধ সন্ধ্যা। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। টোকা পড়তেই আপা খুলে দিল। আপা অচেনার মতন আমার দিকে চোখ বড় করে চেয়ে আছে। আপার হাতে, কপালে, গালে, শাড়িতে তাজা রক্ত। আমি কেঁপে উঠলাম। ভেতর হতে কপাট বন্ধ করে দিলাম। আপার গা ধরে ঝাঁকুনি দিয়ে ভয়ার্ত স্বরে জিজ্ঞেস করলাম, আপা কি হয়েছে? রক্ত কেন তোমার সারা শরীরে? আপা বলো, শরণ কই? মাইরা ফেলাইছি এক্কেবারে, জবা করছি। বলা শেষেই টলতে টলতে আপা মাটিতে বসে পড়ল। আমি উন্মাদের মতো আপার রুমের দিকে গেলাম শরণকে দেখতে। দেখলাম শরণ একদম ঠিকঠাক আছে। পৃথিবীর সমস্ত আনন্দ নিয়ে ঘুমাচ্ছে পবিত্র শিশু শরণ। আপাও পিছন দিয়ে রুমে পাবার ট্রাল। আমি আপাকে বিস্ফোরিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, শরণ তো ঠিক আছে, তাহলে কে আসলো? জসিম? তুমি তাকে মেরে ফেললে? এখন কি হইব আপা? আপা নিজের বুকে হাত রাখল। সময় নিয়ে আপা তার গাইগুই ভাষায় যা বলল তার সারমর্ম হলো, কিছুক্ষণ আগে চুপি চুপি জসিম এসেছে ঘরে। আপাকে বলল, আপনারা তারা মানা করলো বাচ্চা না নিতে, শোনেন নাই। আবার হইছেও ছেলে, এর জন্য তো তারা সব সম্পত্তির মালিক হইতে পারবো না। বিধান অনুযায়ী ছেলে সন্তান সম্পত্তি বেশি পায় ভাগে, মেয়েরা অল্প পায়। তারা এটা কিছুতেই মাইনা নিতে পারছে না। এত বছর ধরে তারা 3 বোন স্বপ্ন দেখতেছে কোনো জায়গায় কি করব, কোন কাজে লাগাইব। আপনার এই লেদা ছেলে দুনিয়াতে আয়সা তাদের সব হিসাব নিকাশ ভণ্ডুল করে দিল। স্বপ্নের ঘুরেবালি হইল। আমারে বইলা রাখছে, যেহেতু আমি বেশি যাতায়াত করি এই বাড়িতে,
তাই সুযোগ কইরা আয়সা যেন এরে মাইরা ফেলাই গলা টিপা। যত বড় হইব মারতে সমস্যা হইব, এবং কিভাবে মারমু তাও বলে দিছে। এই বাড়ির পিছনে যেই ছোট্ট কুয়া আছে, গলা টিপে মাইরা ব্যাগে বইরে সেই কুয়ায় ফালাই দিব। লোকে জানবো এবং বিশ্বাস করব জিন ভূতে তারা তুলে নিছে। হিসাব খতম ও পাক্কা। তবে আজ যে আইসি কেউই জানে না, কারণ তাদের কাম এরে মারা, আমার কাম আপনার যৌবনের জ্বালা মেটানো। তাই লুকায় আইলাম। তো এখন কথা হলো, আমি আপনার ছেলেকে মারব না, এবং যেন তার গায়ে কারো ফুলের টোকাও না পড়ে সেই ব্যবস্থা করব। বিনিময়ে আপনি আমার সাথে বিছানায় আসবেন সব সময়। আমার বউয়ের বয়স হয়েছে, অসুস্থ থাকে, মজা পায় না তারে দিয়া। চিন্তা করে দেখলাম একমাত্র আপনিই পারেন আমার মনের খোরাক মিটাইতে, কেউই জানব না। আপা রাজি তো হলোই না, উল্টো তার গলা টিপে ধরল। সে যখন বুঝলো আপারে নরম করা যাবে না, তখন বাবুরে কোলে নিয়ে সেই কুয়ার দিকে গেল। পেছন দিয়ে আপা গাছের ডাল কাটার ধারালো দা এবং মরিচের কৌটা নিয়ে বের হলো। সেদিকে প্রাণপণভাবে দৌড় দিল। পেছন হতে কোপ মারল জসিমের পিঠ বরাবর। সে মৃদু আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। তার কোল থেকে শরণও মাটিতে পড়ে গেল। আপা তরিতেই শরণকে মাটিতে পাতার উপরে শুইয়ে দিল এবং তার চোখে মরিচের গুঁড়ো মারল। চোখের তীব্র যন্ত্রণায় আপাকে ধরতে পারল না সে। আপা পেছন হতে তাকে উপর্যুপরি কোপাতে লাগল। আপার শরীরে তখন অসুরের শক্তি ভর করল। তার মৃত্যু নিশ্চিত করে আপা শরণকে কোলে নিয়ে ঘরে আসলো। আমি কেঁদে ফেললাম। আপার দুহাত ধরে বললাম, লাশ কি সেখানেই পড়ে আছে? আপা মাথা নেড়ে বলল, হ্যাঁ। বললাম, এই রাতের আধারেই লাশ গুম করতে হইব, নইলে তো ধরা পড়ে যাবা, ফাঁসি হবে। জসিম যে আসছে বাড়ির কেউ টের পেয়েছে? না, পিছন সাইড দিয়ে আইলুর সে। তারপর রাতে শরণকে ঘরে একা রেখে দুই বোন বেরিয়ে পড়লাম। ঘরের দরজা বাইরে দিয়ে তালা দিয়ে গেলাম। সাথে নিয়ে গেলাম এই ছোট টর্চ লাইট, দা, বড় দুটি চটের বস্তা, কোদাল, রশি ও 6 পিস ইটের টুকরা। জসিমের শরীরকে কেটে 2 খণ্ডিত করা হলো। 2 বস্তায় ভাগ করে ভরলাম ঠেলে ঠোলে। 1 বস্তায় 3 পিস করে ইটের টুকরো ভরে দিলাম। শক্ত করে 2 বোন মিলে বস্তার মুখ বেঁধে দিলাম। কুয়ার গভীরে আস্তে করে বস্তা দুটি ফেলে দিলাম। ডুবে গেল বস্তা দুটি। কোদাল দিয়ে রক্ত জমাট বাঁধা মাটিগুলো টেনে টুনে কুয়ার মাঝে ফেলে দিলাম। বেশ কিছু ঝরা পাতা ও ডালপালা ছড়িয়ে দিয়ে সেই স্থান ঢেকে দিলাম। চলে এলাম ঘরের ভিতর। আপা নলকূপের মধ্যে গোসল সেরে নিল। আমি আপার কাপড় চোপড়গুলো ভালো করে ধুয়ে দিলাম। সেগুলো ঘরের ভেতরের রশিতে ফ্যান ছেড়ে শুকাতে দিলাম। ক্ষুধায় গা গোলাচ্ছে আমার। 2 বোন ভাত খেয়ে নিলাম। বিছানায় উঠে শরণকে মাঝখানে রেখে 2 বোন শুয়ে পড়লাম। আপাও আমি শরণকে বুকে লেপ্টে ধরে আদর করলাম। পৃথিবীর সব দুশ্চিন্তা আঁকড়ে ধরেছে আমাদের। ভোর হলো, ভোর গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকাল, বিকেল গড়িয়ে সাঁঝ, সাঁঝ গড়িয়ে রাত। জসিমকে খুঁজতে কেউই এলো না। এদিকেও কোনো ঝামেলা হয়নি। আমাদের ঘর বাড়ির একপাশে বাড়িতে আরও 2 পরিবার আছে। তাদের 2 ঘর পাশাপাশি এবং আপার ঘর থেকে দূরত্ব আছে। আর সেই কুয়া আপার ঘর বরাবর দূরেই অবস্থিত এবং বেশ পরিত্যক্ত সেই কুয়ার চারপাশ। দিনের আলোতেও সেখানে কেউ যায় না। সেখানে কেউ যাওয়ার মতো কিছু নেইও। সেদিন আমি আর কলেজে গেলাম না, আপার কাছে রইলাম। আপা আমাকে ইশারায় বলছে মা ভাইয়াকে জানানোর জন্য। আমি আপাকে চোখ বড় করে শাসিয়ে বললাম, আপা খবরদার, ভুলেও দ্বিতীয় কান করা যাবে না। কি লাভ হবে জানিয়ে, বরং সমস্যায় পতিত হবা। মনে রেখো, এই পৃথিবীতে প্রায়ই প্রতিটি মানুষ স্বার্থপর। নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের মানুষের ক্ষতি করতেও 2 বার ভাবে না। তার উপযুক্ত প্রমাণ তো গতকাল নিজেই পেলা। পিতার জন্ম দেওয়া সৎ ভাইকে তারা মেরে ফেলতে চায় সম্পত্তি বেশি ভোগ করার লোভে। লোভ মানুষকে কতটা নিচে নামায় দেখলে। সুতরাং সবকিছু মাথায় রাখবা। আমি কালকেও কলেজে যাব না, তোমার কাছে থাকবো।
আর জসিমের বাড়ি থেকে কেউ এলে বলবে সে আসেনি। অতিরিক্ত কথা বলার দরকার নেই। অতিভক্তি চোরের লক্ষণ মনে করবে পরে। আমি তো আছি, আমিই বলবো যা বলার। আপা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। আপা আমার কথা শুনল বলে মনে একটু ভরসা পেলাম। তবুও একটা সুপ্ত ভয় জিয়ে আছে আমার মনে আপাকে নিয়ে। ক্রোধান্বিত হয়ে না আপা আবার স্বীকার করে ফেলে। কারণ স্বভাবে আপা ভীষণ জেদি ও একরোখা মনোভাবের। যারা বোবা ও প্রতিবন্ধী তারা প্রায়ই সবাই বেশ বদরাগী হয়। তার পরের দিনের কথা। বাড়ির ও চারপাশের পরিবেশ গত 2 দিনের মতোই স্বাভাবিক। সাত সকালেই জসিমের বাড়ি থেকে 2জন ছেলে এলো। চিন্তাযুক্ত গলায় বলল, জসিম কাকা আইছে এই বাড়ি? গত পরশুদিন রাত হইতে উনি নিখোঁজ। আপা ইশারায় বলল, না আসেনি। আসার নাকি কথা ছিল এই বাড়ি। আপার পাশে আমিও গিয়ে দাঁড়ালাম। আমি আপাকে পেছন হতে চিমটি কেটে বোঝালাম যেন অ্যাডভান্স কথা না বলে। আমি দৃঢ়তার সাথে তাদেরকে বললাম, কথা ছিল কিন্তু আসেনি। আপনারা হাত পা গুটিয়ে বসে আছেন কেন? আশ্চর্য, আজ 3 দিন হয়ে গেল একজন মানুষকে পাওয়া যাচ্ছে না, অথচ আপনারা আজ এলেন তার শ্বশুরবাড়ির খোঁজ নিতে। দ্রুত গতিতে থানায় যান, পুলিশে ইনফর্ম করুন, নিখোঁজ ডায়েরি দায়ের করুন। আমার কথায় তারা আস্থা পেল, বিশ্বাস করল জসিম ভুলেও সেদিন সন্ধ্যায় এই বাড়ি আসেনি। আমি তাদের বললাম, আপনারা 5 মিনিট একটু বসুন, আমি আর আপা যাব। তারা বসলো। আমিও আপা তৈরি হয়ে নিলাম, শরণকেও নতুন জামা পরিয়ে নিলাম। তাদের সাথে চলে গেলাম। তারা আমাদের সেই বাড়ির উঠোনে রেখে থানায় চলে গেল। ঘরে গিয়ে দেখি আপার সৎ বড় মেয়ে কেঁদেই চলছে। আপা নিজের মতো করে ওনাকে সান্ত্বনা দিল, সাথে আমিও। আমাদেরকে দেখে সেই বাড়ির অনেকে এগিয়ে এলো। জসিমের স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার বদলে তারা আপাকে দেখতে লাগলো এবং নানান মুখরোচক কথা বলতে লাগলো। আপা এক এক বাক্য শুনছে আর আমার দিকে তাকাচ্ছে। আমি চোখের পাতা বুঝে আপাকে স্বাভাবিক হতে থাকতে বললাম। সেই ছেলে দুটো বাড়ি এলো, সাথে 2জন পুলিশকে নিয়ে। তারা ঘরের ভিতরে এলো। পুলিশ জসিমের স্ত্রীকে নানান জিজ্ঞাসাবাদ করলেন এবং শেষে বললেন, জসিমের এই 2জন ভাতিজা থানায় নিখোঁজ ডায়েরি করে রাখলো। পুলিশের তদন্ত অব্যাহত থাকবে, তবে আপনার কাউকে সন্দেহ হলে নাম বলতে পারেন নির্ভয়ে, পুলিশ আপনার সাথে আছে। জসিমের স্ত্রী বলল, না, আমার কাউকে সন্দেহ হয় না। একমাত্র আল্লাহ ভালো জানে আমার সন্তানগো বাপ কই হারাইল। এমনিতে তার 2 দিন আগে কথাই ছিল নদীর পাড়ে যাব মাছ ধরতে। এখন সেদিন গেল কিনা কইতে পারুম না। ওকে, আমরা নদীর পাড়ে গিয়ে খবর নিব এবং তল্লাশি চালাবো। পুলিশ দেখে আপা ভয়ে পেয়ে গেল। আমি আপার পিঠে ভরসার ও নির্ভয়ের হাত রাখলাম। পুলিশ চলে গেল। জসিমের স্ত্রী বিস্ফোরক চাহনি নিক্ষেপ করল শরণের দিকে। আমিও আপা তৎক্ষণাৎ বেরিয়ে এলাম তাদের বাড়ি থেকে। আপার শ্বশুরবাড়ি গেলাম না আর। 2 বোন রিক্সা যোগে বাবার বাড়ি চলে গেলাম। ঘটনা জানালাম সবাইকে। মা আব্বা হাই হাই সুরে আফসোস করলো জসিমের জন্য। মা আপাকে বলল, আহারে, কত ভালো আছিল লোকটা, সবচাইতে বেশি সেই তোর খবর নিতে আইতো। আপাও আমি চোরা দৃষ্টি বিনিময় করলাম মায়ের কথা শুনে। আমি আম্মাকে বললাম, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। পাশের বাড়ির হেলাল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল বাড়ির অদূরে। হেলাল ভাই আমাকে পছন্দ করে বহুদিন থেকে। আমার তরুণী মনের কোথাও যে হেলাল ভাইয়ের উপস্থিতি নেই তা কিন্তু নয়, কিন্তু হেলাল ভাইকে কখনো তার টের পেতে দিইনি, কারণ আমার পরিবার কখনোই নিকট আত্মীয়তা মেনে নেবে না। হেলাল ভাই আপার খোঁজখবর জিজ্ঞেস করলো, বললাম। আমার কলেজের খবর জিজ্ঞেস করলো, বললাম 2nd ইয়ারে এখন। বাক্যটি কর্ণগোচর হওয়া মাত্রই হেলাল ভাইয়ের মুখাবয়বে পরিবর্তন খেয়াল করলাম। সম্ভবত হৃদয় সরোবরে প্রমোদতরী ভাসালেন। তিনি আমার থেকে কিছু একটা নিশ্চয়তা চাইবেন। এমন কিছু আঁচ করতে পেরেই বললাম, আসি হেলাল ভাই, কাজ আছে। হেলাল ভাই গলা তুলে বললেন, দিন দিন চালাক হয়ে যাচ্ছিস বকুল। গালভরা হাসি দিয়ে পা বাড়ালাম বাড়ির ভিতরে।
রাতে ভাইয়া আপাকে বলল, এই বছরই তুই ক্ষেতের ধান গোলায় তুলতে পারবি, তোর ক্ষেতটা নিড়ানি দিতে হইব। বিয়ার 14 বা 12 ধানের বীজ ফেলামো। হামকি ধমকি দেওয়ার একজন তো কইমা গেল মইরা গিয়া। এটা ভালো হইছে। মা বলল, বিয়ার বীজ ছিটাইস না, এই ধান উঠানে গাড়তে গেলেই আঙ্গুলের মাথায় খোঁচা লাগে। ইরি নইলে আমন ধানের বীজ ফালাইস। আপা ভাইয়াকে তার সাংকেতিক ভাষায় বলল, ভাইজান যেটা ভালো মনে করেন সেইটাই ফালায়েন। 7 দিন পর আপা সহ উজিরপুর গ্রামে চলে গেলাম। কারো মুখে জসিমকে নিয়ে কিছু শুনলাম না। নষ্ট জসিমের অধ্যায়ের ইতি ঘটাতে পারলাম বলে আপা ও আমি আবারও স্বস্তির শ্বাস ছাড়লাম। আমি আপার বাড়ি থেকে কলেজে যাওয়ার আশা করি। মা ও খালার বুক জোড়ানো স্নেহ আদর যত্নে স্মরণ হাঁটাহাঁটি পা পা করে বড় হচ্ছে। আপা জগৎ ভুলে থাকে স্মরণকে নিয়ে। এই মধুর দৃশ্য দেখলে আমার নয়ন ভরে যায় জলে। মনে মনে দুঃখ করে বলি, আহারে আমার শিউলি আপা, তোর নামটা ফুলের, অথচ তোর জীবনটা ফুলের মতো কোমল স্নিগ্ধ হলো না। খোদা তোরে না দিল বাকশক্তি, না দিল স্বামী, যা বুড়ো একজন দিল তাও বছর না ঘুরতেই চলে গেল তোকে ছেড়ে। তবে দিয়ে গেল স্রষ্টার তরফ হতে আসা এক শ্রেষ্ঠ উপহার, যা তোর সারা জীবনের সম্পদ ও সম্বল। ঋতু ঘুরল, ধান পাক ধরল। পাকা ধানের চকচকে অপূর্ব সোনা রং দেখে আপার চোখ জুড়িয়ে গেল। আপা বলল, এই জমির পরবর্তী মালিক আমার শরণবাবু, আমার খোকা মানিক, আমার 7 রাজার ধন, আমার কুড়িয়ে পাওয়া হিরে জহরত। কেউ চাইলেও এই জমিতে ভাগ বসাইতে পারবো না, অধিকার খাটাইতে পারবো না। ভেবেই আপা কৃতজ্ঞতার সাথে স্মরণ করল স্বামীকে। ধান কাটার মৌসুম শুরু হলো। আপার ঘরের সামনের উঠানের একপাশ ভরে গেল পাকা ধানের ঝাঁপিতে। ভাইয়া ধানের পিছনে খাটলো নিজ দায়িত্বে। মেশিন ভাড়া করে এনে মানুষ দিয়ে ধান ছাড়িয়ে নিল। আমিও আপা মিলে রসুই ঘরের উঠানে বড় দ্বিমুখে মাটির চুলায় ধান ভাপানো, সেদ্ধ করা, রোদে শুকানো ও বস্তায় ভরার কাজ করলাম। ভাইয়া সেগুলো ঠেলাঠেলি করে আপাদের গ্রাম্য বাজারে নিয়ে গেল, ভাঙিয়ে চাল করে এনে দিল। আপা ও আমি মিলে বড় দুটো মটকায় চাল ভরে রাখলাম। বাকি সব ধান আপার গোলায় তোলা হলো। আপা ভাইয়াকে কিছু ধান নিয়ে যেতে বলল এমনি। ভাইয়া আপার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, না বোন, লাগবো না, বছর হিসেবে রাইখা বাকিগুলা বেচা তোরে টাকা দিমুনে। ভাইগনা বড় হইতেছে, তার পিছনেও তো খরচ আছে তোর, এর মধ্যে বকুল থাকে তোর কাছে। আমাদের তো একজনের খোরাকির খরচ এমনিতেই কমে গেল, সুতরাং সেই হিসেবে হলেও আমি নিব না। তবে জমিটা মাশাল্লাহ একের, চারপাশে বড় কোনো গাছ নাই, তাই ছায়া পড়ে না, রোদ পাই সারাদিন। সব বীজই ধান হয়, চিটা হয় নামে মাত্র, দেখলি তো। আপা উচ্ছল হাসে ভাইয়ের কথা শুনে। ভাইয়াটা না খুব ভালো। আপার অভিব্যক্তিতে তাই ফুটে উঠল। এভাবে প্রতি বছর আপার গোলা ভরে যায় ক্ষেতের ফসলি ধানে। আপা বাড়িতে হাঁস মুরগি পালে, কবুতর পালে, বড় বড় মাচা দিয়ে নানা রকম সবজি ফলাই। পুকুরের মাছ তুললে ভাগে বেশ মাছ পাই। সব মিলিয়ে আপার নিরানন্দ জীবন বলতে গেলে আনন্দেই কাটছে, যার অন্যতম কেন্দ্রবিন্দু স্মরণ। আমার আইএ ফাইনাল হয়ে গেল, পাশ করলাম, ডিগ্রিতে ভর্তি হলাম। আপার কাছ থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এমন একদিন বাড়িতে গেলে শুনলাম আব্বা আমার বিয়ে ঠিক করেছে এবং পরিবারের সবার সম্মতি আছে সেখানে। পাত্রের পরিচয় জেনেই চমকে উঠলাম, বিচলিত হলাম। আম্মা কারণ হিসেবে বলল, হেলাল আমাদের সব কিছু জানে। শিউলি বাড়িতে একা থাকে ছেলেটাকে নিয়ে। হেলালের সাথে বিয়ে হলে তুই ঘন ঘন বোনের কাছে যাইতে পারবি, থাকতে পারবি। সেটা অন্য ঘরে হইলে কিছুতেই পারবি না, পড়াশোনাও চালাতে পারবি না। তাছাড়া আমাদের পরিবারের সুখ দুঃখে হেলালকে সবসময় পাবো। তাই হেলালের বাপ প্রস্তাব নিয়ে আসছে, আর আমরা মানা করি নাই সব সাইড বিবেচনা কইরা। সেদিন সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। তুমুল অস্থিরতায় পাগল পাগল দশা আমার। পরের দিন আমি চলে গেলাম আপার কাছে।
যদি হেলাল ভাইয়ের চোখাচোখি হয়ে যায় তাহলে লজ্জার সীমা রইবে না আমার। তাই আমার প্রাণ পাখির পালাই দশা। আপাকে সব বললাম। আমার চেয়ে কয়েকশো গুণ বেশি উৎফুল্ল হলো আপা। হেলাল ভাই আগে থেকেই আপাকে শ্রদ্ধা করে, পছন্দ করে বোনের মতো। আপার মহাখুশি দেখে আমি হেলাল ভাইকে শুধু হেলাল ভাবতে শুরু করলাম। মন থেকে ভাই শব্দটি মুছে দিলাম চিরতরে। তারপরে এলো শরৎকাল, শিউলি আপার প্রিয় ঋতু। আমার কলেজ বন্ধ শারদীয় পূজা উপলক্ষে। বাড়ি থেকে লোক মারফতে খবর এলো বিয়ে এই শরতে হবে। আমি যেন বাড়ি ছেড়ে চলে যাই আপাসহ। বাড়িতে প্রচুর কাজ। আপা আমার পিঠের উপর হাত রাখলো পরম মমতায়। তার ভাষায় আমাকে বলল, তুই চলে যাস বোন, আমি বেশি আগে যাইতে পারুম না। আমার মুরগি ডিম পারবো আজকালকের মধ্যেই, কবুতরের বাচ্চা ফুটব। মনা ভাবির কাছে এসবের হাওলা কইরা দিয়া আসুমনে। তোর চুড়ি নাকফুল খুইলা মেহেন্দি পরাইতে যেদিন হাতে, তার আগেই আসুম। মারে আব্বারে বুঝাই কইস বোন, মন খারাপ করিস না। হেলাল তোরে সুখেই রাখবো দেখিস। আমার দোয়া সারা জীবন তোর লগে থাকবো। আমি আপার হাত ঝাঁকিয়ে আহ্লাদি সুরে বললাম, আপা তুমি শিউলি ফুলের মালা বানিয়ে দিও, আমার জন্য, তোমার জন্য। গায়ে হলুদে আমি খোপায় গলায় তোমার শিউলি ফুলের মালা দিয়ে সাজব। আমার কথা শুনে আপার আঁখি কোণে কিছু অশ্রুবিন্দু জমা হলো শরতের শিশিরের মতো, সাথে আমারও। আপা তার একগাল আলতো করে আমার একগালে মিশিয়ে নেই। কি যে এক অনাবিল প্রশান্তি ছুঁয়ে গেল আমায়। তার পরের দিন সকালে দুই বোন একসঙ্গে নাশতা খেলাম। আপা তার হাতে আমাকে খাইয়ে দিল। আমি ঘর থেকে বের হতেই আপা আমাকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। বলল, থাক পরে কমনে। বিয়ের আনন্দের ভিতরে অন্য কথা না তোলাই ভালো। জোর করলাম তবুও আপা আর বললই না। আমি বাড়ি চলে গেলাম। বাড়ির পরিবেশ উৎসবমুখর। সবাই হাসি খুশি মনে বিয়ের প্রস্তুতি নিচ্ছে, কারণ দিন ঘনিয়ে আসছে সেই শুভক্ষণের। তারপর যেদিন আমার হাতে মেহেদি পরানো হবে, তার আগের দিন শিউলি ঝরা ভরে আকস্মিক সংবাদ এলো শিউলি আপা নিখোঁজ। আমার সমস্ত পৃথিবী দুলে উঠল। সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠলাম আমি। আম্মাও কেঁদে উঠল। দিশেহারা হয়ে সবাই ছুটে গেলাম আপার শ্বশুরবাড়ি। ভাইয়া গেল না বাড়িতে বিয়ে উপলক্ষে সব ছড়িয়ে ছিটিয়ে আছে বলে। তাছাড়া ভাইয়ার বিশ্বাস ছিল আশেপাশে কোথাও না কোথাও আপার নিশ্চয়ই আছে। আমাদেরকে দেখে আপার শ্বশুরবাড়ির লোকজন এগিয়ে এলো। তাদের প্রত্যেকের মুখ ছিল বিবর্ণ বিদীর্ণ। আমাদের সাথে তারাও আপার শূন্য ঘরে ঢুকলো। আম্মা অস্থির গলায় কাঁদো কাঁদো স্বরে বলল, কখন থেকে আমার মাইয়া নাই? এত সাত সকালে কই গেল আমার অবলা মাইয়া? আপনারা কেমনে টের পাইলেন? আপার এক জেঠি শাশুড়ি এগিয়ে এলো, হতাশ কণ্ঠে বলল, পহেলা তো আমি জানলাম হগল রে। আমি ফজর নামাজে যামু, তাসবিহ জপতে জপতে আমগো গাছগুলান দেখতে যাইতেছিলাম। তখন ইদ্রিসের পোলার কান্দন শুনি। তার ঘরের দুয়ারে এসে থামি। পোলা কাইন্দাই যাইতেছে। হের বাদে আমি ঘরে হান্দাই। ওমা, দেখি খালি বিছানায় পোলা বসে বসে চোখ ডলতেছে আর কাঁদতেছে। পোলারে কোলে তুলে নিনি। পাশ থেকে অন্যরা বলল, হ, উনি কওনে আমরা মনে করছি শরণ ঘুমায় আছে। তাই ভাবি হয়তো বাড়ির কোনো দিকে শাক তুলতে গেছে, নইলে বাগান থেকে শুকনা ডালপাতা কুড়াইতে গেছে। এমন কাম তো উনি প্রায়ই করে। কিন্তু সবাই খোঁজাখুঁজি কইরা না পাইয়ার লোক পাঠাইলাম আমনাকো বাড়ি। এই হইল বিষয়। সবাই মিলে দেখলাম আপার ঘরের সবকিছুই অক্ষত আছে। একটা সুতাও এদিক সেদিক হয়নি। কিন্তু আপা গেল কই? আম্মা, আব্বা ও ভাবি আপাকে সেই বাড়ির আনাচে কানাচে হন্যে হয়ে খুঁজতে লাগলো। আমি শরণকে খুঁজে বের করলাম। শরণ আপার এক চাচাতো জায়ের কাছে ছিল। আমাকে দেখেই শরণ খালামণি বলে কোলে ঝাঁপিয়ে পড়ল। আম্মা আম্মা বলে শরণ মাকে ডাকছে। আমি শরণকে সান্ত্বনার বলি শুনিয়ে যাচ্ছি, কাঁদে না আব্বুটা আমার, কলিজা আমার, এই তো মা চলে আসবে, খালামণি তো আছি, ওই যে দেখো নানু, নানা, ভাইয়া, মামনিও আছে। আমার কথায় শরণ ভরসা পাই, তাই একটু চুপ থাকে।
কিন্তু কিছুক্ষণ পর আবার কান্না জুড়ে দিল। আম্মা কই, আম্মার কাছে যাবো বলে। আসলে মায়ের বিকল্প কিছুই নেই পৃথিবীতে। আমাদের উঠান ভর্তি মানুষের জটলা। আমি আপার শ্বশুরবাড়ির লোকজনদের দিয়ে চেয়ে করুণ গলায় বললাম, আপার তো শাক পাতা তোলার অভ্যাস আছে। শাক পাতা আপার অত্যন্ত পছন্দ। শাক তুলতে গিয়ে সাপড় কামড় খায়নি তো আপা? তখন একজন বলল, তাও ঠিক কথা, কিন্তু দেখলাম তো বিশ্রাইয়া নাই। মনকে প্রবুদ্ধি কি করে? তাই আমি সেই বাড়ির 2-3 জনকে সঙ্গে নিয়ে বাড়ির প্রতিটি আশপাশ, বাগান, জংলা, পরিত্যক্ত এমন সম্ভাব্য সব স্থানে আপাকে খুঁজলাম দীর্ঘ সময় নিয়ে। কোথাও আপার অস্তিত্ব নেই। আব্বা আম্মাও খোঁজা শেষে আপার ঘরে এলো। সবাই মাটিতে লুটিয়ে পড়লাম। হাউমাউ করে কাঁদতে লাগলাম আপার জন্য। এভাবে বেলা গড়িয়ে গেল। আপার এক ভাসুর বলল, খবর শুনে আপনারা ভোরেই চলে আইলেন, কিছু তো মুখে দেন নাই, কিছু খান আপনারা। আমরা সবাই খালি পেটে এসেছি এবং প্রচণ্ড রকম ক্ষুধা লাগার কথা, কিন্তু আমাদের কারোরই কোনো ক্ষুধা লাগেনি। আপা ছাড়া আমাদের মস্তিষ্কে আর কিছুই নেই। আমি মিরচেপ খুলে কিছু কি রান্না আছে দেখলাম। এক প্লেটে কিছু ভাত, ডাল ও এক টুকরা মাছ নিয়ে নিলাম। ভাত ডলে শরণকে ভাত খাইয়ে দিলাম। শরণকে খাওয়াতে বেশ বেগ পেতে হয়নি, কারণ শরণ আগে থেকেই আমার হাতে ভাত খেত। বাড়ি থেকে ভাইয়া চলে এলো নিশ্চিন্তিত মনে। আমাদের বুক ফাটা হাহাকার ও রোদন দেখে ভাইয়া জমে গেল বরফের মতো। আম্মা বলল, বাবুল রে, তোর আব্বারে নিয়ে থানায় চলে যা, পুলিশে জানাইতে হইব সব। আমার মাইয়ারে খুঁজে বাইর করে দিতে ক। ভাইয়া আম্মাকে বুকে জড়িয়ে নিল, চোখের পানি মুছতে মুছতে সান্ত্বনা দিল নানাভাবে। থানা পুলিশ করতে গেলে যদি কোনো ঝামেলায় পড়ি, আর একটু অপেক্ষা করি, নইলে যদি কোনো দিক হইতে শিউলি আইসা পড়ে, নানার বাড়ি খালার বাড়ি গেল কিনা কোনো দরকারে, পুলিশে পরে রাগ হইয়া যাইব, কইব আত্মীয় স্বজনের বাড়ি খবর না নিয়ে থানায় চলে গেলেন কেন? নিস্তেজ গলায় বলল আব্বা। হ্যাঁ মা, আব্বার কথা ফেলনার নয়। আমি নানাদের ফুফুদের খালাদের বাড়ির লোক পাঠাইতেছি, বলল ভাইয়া। আম্মা চেঁচিয়ে উঠলেন, বললেন, আমার অন্তর কইতেছে আমার মায়ের বড় কোনো অঘটন ঘটছে, তাও খবর নেওয়ার নাই। তুই চলে যা বাড়িতে, খবর নে। ইদ্রিস মিয়ার 3 মাইয়ার বাড়িতেও খবর নেওয়ার দরকার। ভাইয়া বিমর্ষ মুখে বেরিয়ে গেল সব বাড়ি গিয়ে খবর নেওয়ার উদ্দেশ্যে। এদিকে ইদ্রিস মিয়ার 3 মেয়ের বাড়ি লোক পাঠানো হলো। তারা সবাই এলো। ছল করা আফসোসে দুঃখে ভেঙে পড়ল। জানালো আপা যায়নি তাদের বাড়ি। আচম্বিত ঘটনায় তারাও বিস্মিত। তাদের চোখের কোণে আমি কিঞ্চিত পুলক দেখলাম। আমার সজাগ চোখ রয়েছে শরণের দিকে, কারণ এরা সব সম্পত্তি ভোগ দখলের লোভে শরণকে মেরে ফেলতে চাই। শরণ ওদের লোভের পথের বিশাল কাঁটা, তাকে উপড়ে ফেলাই তাদের একমাত্র কাম্য। আমি শরণকে আমার গায়ে গায়ে রাখছি। দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে, এমন সময় ভাইয়া এলো। ব্যথিত স্বরে জানালো, কোনো বাড়ি যায়নি শিউলি। আব্বা চলেন থানায় যাই, অপেক্ষা করার সময় নেই, পুরা একদিন চলে যাইতেছে। একটা জলজন্ত মানুষ নিখোঁজ, এটা কোনো কথা? ছোট মাসুম শিশুরে রাইখে কই যাইব শিউলি? আব্বাও ভাইয়া থানায় চলে গেল, নিখোঁজ ডায়েরি করলো। পুলিশ আসলো। তারা তাদের মতো করে বাড়ির সব দিকে খুঁজল, পেল না আপাকে। ফিরে এসে বলল তারা বাড়ির মানুষকে জিজ্ঞাসাবাদ করলো। তারা যতটুকু জানে পুলিশকে অবগত করলো। আমরাও যা জানি বললাম। পুলিশ দুজন মলিন মুখে আম্মার মুখপানে চেয়ে বলল, যেহেতু ঘরের দরজা খোলা ছিল, তার মানে যেই হোক দরজা খুলেছে এবং বেরিয়ে গিয়েছে। 3 বছরের একটা শিশু তো দরজা খুলতে পারবে না, পারার কথাও নয়। বলছেন ঘরের কোনো কিছুই খোয়া যায়নি, টাকা পয়সা, গহনা, কাপড় চোপড়, ব্যবহারের জিনিসপত্র, শোকেশের জিনিস সবই অক্ষত আছে আপনাদের ভাষ্য অনুযায়ী। আবার বলছেন রাতে অন্য কেউই ঘুমায়নি ওনার সাথে। চিঁচকে চোর হলে এসব নিত, ডাকাত হলেও অর্থকড়ি ও গহনা নিত, যত অল্পই হোক তারা নিয়ে যেত। ডাকাতরা কখনো খালি হাতে ফেরে না।
এটা তাদের ব্যর্থতা প্রকাশ করে। তারা নিজেদেরকে খুব শক্তিধর মনে করে মানুষের থেকে। এবার প্রশ্ন হলো, যদি এসব না থাকতো, বুঝতাম ডাকাত দল ওনাকে মেরে এসব নিয়ে গিয়েছে। অপরদিকে কিডন্যাপ হলে এতক্ষণের টাকা পয়সার জন্য খবর চলে আসতো। কিন্তু যেহেতু এসবের কিছুই না, তার মানে এখানে ঘটনা অন্যরকম। এখন সেই অন্যরকমটা কী রকম সেটাই হলো মূল প্রশ্ন। আমরা সেই প্রশ্নের উত্তর সহসা খুঁজে বের করব। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন সেই পর্যন্ত। বাড়ি চলে যান। নির্দিষ্ট সময়ে আপনার মেয়ের শুভবিবাহের কাজ সম্পন্ন করুন। একটা বিয়োগাত্মক ঘটনার জন্য একটা মিলনাত্মক ঘটনা অসমাপ্ত রাখা বিরাট ভুল হবে। থানা পুলিশ চলে আইন মেনে, তাই সময় সাপেক্ষ শিউলির নিখোঁজ রহস্য উদ্ঘাটন করা। এই পরিবারের বড় জামাই নিখোঁজ হলো মেঘনা নদীতে মাছ কিনতে গিয়ে। পরে তার পচা গলা বিভৎস লাশ উদ্ধার করেছি আমরা। সেই অর্ধগলিত লাশ তারা দাফন করল। এখন আবার ইদ্রিস মিয়ার ছোট স্ত্রী নিখোঁজ। ইনশাল্লাহ ওনাকেও খুঁজে বের করতে পারবো। পুলিশের কথা শুনে আমি শিউরে উঠলাম গোপনে। জসিমের লাশ এরা পেল, কিন্তু কিভাবে? এটা সম্ভব কিভাবে? এটা একেবারেই অসম্ভব। এক দুর্ভাবনার সাথে আরেক দুর্ভাবনার যোগ হলো উড়ে এসে জুড়ে বসার মতো। ইদ্রিসের মেয়েরাও চলে গেল। থাকলে যদি কোনো প্যাঁচে আটকে যায় তাই। ভাইয়া আমাদেরকে সঙ্গে নিয়ে বাড়ি যেতে চাইল। আম্মা বলল, তোরা চলে যা, আমি পরে আইতাছি আমার নানু ভাইরে নিয়া। আমি বললাম, হ্যাঁ আপনারা যান, আমি শরণকে নিয়ে আম্মার সাথে আসবো রাতে, নইলে কাল ভোরেই। আবার হাঁস মুরগি কবুতর এগুলোর একটা ব্যবস্থা করতে হবে। আম্মা একা হাতে এসব পারবে না। আপার সংসারের সব আমার মুখস্থ, কোনটা কোথায় রাখে, কিভাবে রাখে। ভাইয়া বলল, আচ্ছা সব গোছায়া ঝটপট চলে আইস। আম্মা একটা ব্যাগ খুঁজে বের করলো। আলমারি খুলে আপার কাপড় চোপড় কিছু ব্যাগে ভরে নিল। টাকার ব্যাগে অল্প কিছু টাকা ছিল, নিয়ে নিল। বাড়তি গহনা ছিল না, যা আছে তা আপার গলায়। একটা হার, কানে একজোড়া কানপাশা। যেহেতু বিধবা আপা, তাই নাক ও হাত খালি ছিল। এসবে আমি আম্মাকে সাহায্য করলাম। বোন যেহেতু নেই, তার গুরুত্বপূর্ণ জিনিসপত্র আমরা নিয়ে আমাদের কাছে রাখব। কাঁদতে কাঁদতে আম্মা আমি শরণকে নিয়ে আপার বিছানায় শুয়ে পড়লাম। ভোরে উঠে গেলাম। বাইরে থেকে কাঠের মইটা এনে আপার ঘরের দরজায় উঠলাম। উদ্দেশ্য ছিল সেখানে লাকড়ি ছাড়া আপার দরকারি কিছু আছে নাকি দেখার জন্য। ছোট একটা বস্তা দেখলাম, মুখ বাঁধা। কৌতূহল ও সন্দেহ হলো। বস্তাটা নিয়ে নিচে নামালাম। মাটিতে রেখে বাঁধন খুললাম। সেই পাটের বস্তার ভিতরে আরেকটা ব্যাগ। সেই প্লাস্টিকের ব্যাগে মোড়ানো আমার শিউলি আপার ঘাড়সহ কাটা মাথা বেরিয়ে এলো। আমি দুনিয়া কাঁপিয়ে আপারে বলে পাঁজর ভাঙা আর্তনাদ করে উঠলাম। আমার গগনবিদারী আর্তচিৎকারে আম্মা অতর্কিতে ছুটে এলো রুমের ভেতর হতে। পাশের ঘরের মানুষও দৌড়ে এলো। এভাবে এক কান থেকে শত কান হয়ে গেল আপার কাটা মাথা পাওয়া গিয়েছে বলে। সবাই স্তম্ভিত, নির্বাক চোখে আপার কাটা মাথার দিকে চেয়ে আছে। আমি মাটিতে শুয়ে গড়াগড়ি করে চিৎকার করে কেঁদেই যাচ্ছি। আম্মা দুই হাত দিয়ে বুক চাপড়িয়ে কলিজা ছিঁড়ে বিলাপ করতে লাগলো আছাড়ি পিছাড়ি করে। এদিকে কেউ চলে গেল আমাদের বাড়িতে খবর নিয়ে। কেউ আমাদের মা মেয়েকে সান্ত্বনা দেওয়ার মিছে প্রয়াস চালাচ্ছে। কেউ থানায় চলে গেল। এই ভিতরেই ভাইয়া সহ সবাই চলে এলো। আমার নানু, খালা, ফুফুরাও সবাই চলে এলো ইদ্রিস মিয়ার বাড়িতে। সবাই কান্নায় ভেঙে পড়ল। আসলে আপা দুর্বল ও অসহায় ছিল বলে সবার আলাদা টান ছিল আপার জন্য। হেলালো এলো ভাইয়ার সাথে। কয়েকজন পুলিশও চলে এলো। আমি সব বললাম তাদের। তারা ভাইয়াকে সাথে নিয়ে আপার শরীরের বাকি অংশ খোঁজাই নেমে পড়ল। পেল না। পরে মই এনে দুজন পুলিশ নিজেই আপার ঘরের দামড়ায় উঠে গেল। লাকড়ি সরিয়ে আরেকটি বস্তা পেল, নামিয়ে আনলো। এই বস্তা বেশ বড়, তবে একইভাবে বাঁধা। চটের বস্তাটার মুখ খুলতেই ভেতর হতে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো আপার শরীরের বাকি অংশ বেরিয়ে এলো। আবার পরনে সুন্দর একটি শাড়ি পরা।
গাঢ় নীল জংলি পাতা ছাপার শাড়িটার সাথে ম্যাচিং করা একরঙা নীল হাফ হাতার ব্লাউজ। মাথা ছাড়াও প্রাণহীন আপাটাকে অদ্ভুত সুন্দর ও স্নিগ্ধ লাগছে, যেন অচিনপুরের কোনো নীল পরি ঘুমিয়ে আছে পৃথিবীর সমস্ত শান্তি বুকে নিয়ে, তারপর শিকার হয়েছে কোনো অত্যাচারী স্বার্থান্বেষী রাজার প্রতিসিংহার। পুলিশ আমাদেরকে বলল এটা স্পষ্ট যে ওনাকে গলা কেটে হত্যা করা হয়েছে। শুধু বস্তায় লাশ ভরলে উপর থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ত, এতে সহসা জানাজানি হয়ে যেত শিউলি খুন হয়েছে। সেজন্যই প্লাস্টিকের ব্যাগের ভেতরে ভরা হয়েছে, যেন এক ফোঁটার রক্ত বের হতে না পারে। তবুও তা প্রকাশ হয়ে গেল বকুলের জন্য। কথায় আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। আশা করা যায় অচিরেই খুনি ধরা পড়বে। যাই হোক, মৃতের দেহের খণ্ডিত অংশ দুটো নিয়ে যেতে চাই। আমি চিল্লিয়ে উঠলাম, বাকরুদ্ধ কণ্ঠে বললাম, আমার আপাকে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই, কাটা ছিঁড়ারও প্রয়োজন নেই। আপনাদের কাজ হলো এখন হত্যাকারীকে চিহ্নিত করা। আমার কথাই সায় দিল আম্মা, আব্বা, ভাইয়া, হেলাল সহ উপস্থিত সবাই। পুলিশরা বলল, ঠিক আছে, আপনারা লাশ দাফন করে ফেলুন এবং থানায় এসে হত্যা মামলা দায়ের করুন। পুলিশের সাথে ভাইয়া ও হেলাল গেল। এর ভেতরেই ইদ্রিসের মেয়েরা চলে এলো। আপার জন্য অনেক আক্ষেপ করলো, আপার প্রশংসাও করলো বেশ। শরণকে একটু দূরে দূরে রাখা হয়েছে, নয়তো মায়ের এই বীভৎস রূপ দেখে তার কচি মনে প্রচণ্ডভাবে বিরূপ প্রতিক্রিয়া পড়বে এবং ভয়ও পেতে পারে। ভয় থেকে হয়তো রাতে দুঃস্বপ্ন দেখবে। থানায় হত্যা মামলা দায়ের করে ভাইয়া ও হেলাল চলে এলো। আমাদেরও সবার ইচ্ছা অনুযায়ী শ্বশুরবাড়িতেই আপার খণ্ডিত লাশের সমাধিস্থ হলো। হেলাল চলে গেল, তবে আমাদের সাথে কোনো কথাই বলেনি পরিস্থিতি বুঝে, অচেনার মতো রইল। সেই রাতে থেকে পরের দিন আমরা সবাই চলে গেলাম আমাদের বাড়ি। শরণকে নিয়ে গেলাম এবং আপার কবুতর হাঁস মুরগিগুলোকে খাঁচাই করে নিয়ে গেলাম। আমি যেতে চাইনি, ভাইয়া ও আব্বা তাড়া দিচ্ছিল। আমি গলা ফাটিয়ে কেঁদে কেঁদে বললাম, আমি যাব না, শরণকে নিয়ে এখানেই থাকবো। আমার বিয়ের স্বাদ মিথে গেছে। আপা নেই তো, আমার জীবনে কিছুই নেই। কত স্বাদ ছিল মনে 2 বোন একই রকম সাজবো। শিউলির হাতের শিউলিমালা দিয়ে আমার হলুদ সন্ধ্যা উদযাপন হবে। এখন সবই শেষ, সব। তখন অন্য সবাই আমাকে বুঝিয়ে দেয় দরদ মাখা সুরে। যেতে বাধ্য হলাম সবার যুক্তির কাছে পরাভূত হয়ে। ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বলল, বোন, বিয়ের মতো জীবনের এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হেলাফেলা করা ঠিক নয়। আমরা সবাই জীবন দিলেও শিউলিকে আর ফিরে পাবো না। গো ধরিস না, শরণ আমাদের কাছেই থাকবে। আমরা ওর মাঝে শিউলিকে খুঁজে নেব। বাড়িতে প্রচুর কাজ, এই বাড়িতে আমাদের থেকে আর কাজ নেই। বিয়ের পর তুই আসিস, আবার সব দেখাশোনা করিস। বাড়িতে গেলাম সত্যি, কিন্তু মননে মগজে কেবল একটাই নাম, 3 অক্ষরের শিউলি। আমার সেই শিউলি ফুল। আপার স্মৃতি ছাড়া কিছুই চিন্তা করতে পারি না। যেদিকে তাকাই সবকিছুই আপার অদৃশ্য উপস্থিতি টের পাই, যেন আপা আমাকে ইশারায় কিছু বলছে, ডাকছে, হাসছে, দুষ্টুমি করছে। পট করে আমার মনে হলো যেদিন আমি বাড়িতে চলে আসি সেদিন আপা কিছু একটা বলতে চেয়েছে আমাকে, পরে থেমে গেল বিয়ের পরে বলবে বলে। আমার মনের ভেতর খচখচানি শুরু হলো এবং ক্রমশ তা বৃদ্ধি পেতে লাগলো। কি বলতে চেয়েছে আপা? ইদ্রিস মিয়ার 3 মেয়েকে নিয়ে কিছু, তাদের স্বামীকে নিয়ে কিছু, না তার শ্বশুরবাড়ির কারো সম্পর্কে কিছু, নাকি এর বাইরের কোনো ব্যক্তি যার কথা আমার কল্পনাতেও আসছে না? এত সব চিন্তা করতে করতে আমার সমস্ত অনুভূতি অবশ হয়ে গেল। আমি বোধশূন্য হয়ে গেলাম। আম্মাও বোঝার মতো করে অসার শরীরখানাকে টেনে টেনে ঘরের নানান কাজকর্ম করে নিচ্ছে। আমি যতটুকু ব্যতিব্যস্ত থাকি শুধু শরণকে নিয়েই। এভাবে দিন পার হয়ে গেল, চলে গেল বিয়ের সেই শুভ দিন। যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকুই ঘরোয়া আয়োজনে সাদামাটাভাবে বিয়ে সম্পন্ন হলো।
অবশ্য তার আগে আম্মা হেলালের মাকে বলেছিল, ভাবি, বিয়ের দিন কি পিছান যাই, দেখলেন তো। আমাকে মাথায় ঠাড়ার মতন শূন্য বিপদ এসে গেল। আমার জোর কৈতরের একটা কৈতর উড়াল দিয়ে চলে গেল। আমরা স্বাভাবিক নেই ভাবি, পাগলের মতন আছি। আমি তো মা, কেমনে ভুলি আমার সোনার প্রতিমাটারে। হেলালের মা আম্মাকে সান্ত্বনা দিয়ে বলল, ভাবি, বিয়ের দিন পাত্রীর সময় পবিত্র বিষয় একদিনও পিছানো ঠিক হইব না। সকলের বাড়ি গিয়ে দাওয়াত দেওয়া শেষ, এখন আবার কেমনে গিয়া মানা করব শেষ। কয়বারই যাইব কেন, এটাও সম্ভব। বিয়ে তারিখ মতোই হোক ভাবি, আল্লাহ ভরসা, তিনি সব কিছু দেখেছেন। শিউলির খুনি ধরা পড়ুক, আমরা সকলেই চাই তাকে। আর বিয়ে হইলে বকুলেরও হইব। বউ সাজিয়ে সানাই বাজিয়ে সজ্জিত গাড়িতে করে মূল কাঁচা রাস্তা পাড়ি দিয়ে হেলালদের বাড়িতে আমাকে নিয়ে যাওয়া হলো। এতটুকু আয়োজন হলো হেলালের পরিবারের ইচ্ছায়। আমাদের বেদনা তাদের তো কিছু না। তবে হেলাল আমাকে বুঝল, তাই বাসর রাত উদযাপন হলো না, কেবল যাপন হলো। আমার অবস্থা দেখে হেলাল আর কোনো কিছুতেই জোর করলো না, না শারীরিক না মানসিক। আমার মাথাকে আলতো করে তার বুকে চেপে ধরল, দুগালে দুটো উষ্ণ চুমু খেয়ে বলল, বকুল, আমি তোমার ভিতরের অবস্থা উপলব্ধি করতে পারি। স্বামীর অধিকার নিয়ে কর্তৃত্ব ফলাবো না, কোনো জোরও খাটাবো না। তোমার মন যেদিন একটু স্থিতিশীল হবে, সেদিন না হয় আমার সুখটুকু চেয়ে নিব তোমার থেকে। তোমাকে আমার জীবনে পেয়েছি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তির, বড় আনন্দের ও শান্তির। শাড়ি চেঞ্জ করে শুয়ে যাও। হেলাল তার পোশাক চেঞ্জ করে শুয়ে গেল। আমিও আড়ালে গিয়ে শাড়ি ব্লাউজ চেঞ্জ করে অন্য একটা শাড়ি পরে নিলাম, অথচ পায়ে হেলালের পাশে দুই হাঁটু ভাঁজ করে শুয়ে পড়লাম। হেলাল যত্ন করে আমার চুলে বিলি কাটতে লাগলো। তার পৌরুষালী হাতের নিবিড় ছোঁয়ায় কখন যে দু চোখ বুজে এলো টেরই পেলাম না। প্রথা অনুযায়ী বৌভাত অনুষ্ঠান হলো। কনেপক্ষের লোকজন বরপক্ষের বাড়ি গেল। ধুমধাম করে মহা আয়োজনে সবাই ভরপুর খেলো। চলে এলো 2 দিন পর হেলাল রিকশায় করে আমাকে নিয়ে এলো শ্বশুরবাড়ি। রাতে থাকেনি আমার মনের কথা বিবেচনা করে, তাদের বাড়ি চলে গেল খাওয়া দাওয়া সেরেই। শরণ আমাকে দেখে কোলে ঝাঁপিয়ে পড়ল। রাতে শরণকে নিয়ে আমার রুমে ঘুমালাম। তার পরের দিন দুপুরের কথা, ঘরে কেউই নেই, সবাই পুকুর ঘাটে গোসল করছে। ভাবির রুমে গেলাম কোন কারণে, দেখি স্টিলের আলমারি খোলা, চাবি ঝুলে আছে। তেলাপোকা ঢুকে গেল কিনা তা দেখার জন্য আলমারি খুললাম। কাপড় চোপড়ের ভাঁজ দেখলাম উল্টিয়ে। সব ড্রয়ারগুলো চেক করলাম। নিচে একটা ভাঁজ করা পুরনো লুঙ্গি টান দিতেই হাতে এলো একটা দলিল। কৌতূহলবশত খুলে পড়লাম দ্রুত বেগে। পড়া শেষে আমি শিউরে উঠলাম। আমার পিলে চমকে গেল। তবে কি আপা এই বিষয়টাই সেদিন আমাকে বলতে চেয়েছে? ভূমিকম্পের ন্যায় প্রকম্পিত হতে লাগলো আমার ভিতরের সমস্ত শিরা উপশিরা ও অস্থিমজ্জা। আলমারিটা আগের মতো করে রেখে দিলাম, শুধু দলিলটা লুকিয়ে আমার রুমে নিয়ে গেলাম। খুব গোপনে, খুব সযত্নে। সৃষ্টি হলো আমার ভিতরে নতুন দ্বন্দ্ব, নতুন কিছু প্রশ্ন। সেই প্রশ্ন ও দ্বন্দ্ব অস্পষ্ট, ধোঁয়াশা, ভোরের কুয়াশার মতো, সন্ধ্যার আলো আঁধারির মতো। সে এক কঠিন ধূম্রজল। রাতে শরণকে ঘুম পাড়িয়ে আমার রুমের দরজা ভেতর হতে বন্ধ করে দিলাম। দলিলটি বের করে পুনরায় ভালো করে পড়লাম। আপার নামের সেই ফসলি জমি আপা ভাইয়ার নামে লিখে দিল। এটা কিভাবে সম্ভব? এ দেখি ঘরের শত্রু বিভীষণ। আপা কি তাহলে সেদিন এটাই বলতে চেয়েছে আমাকে, ভাইয়া আপাকে ফুসলাচ্ছে জমিটা তাকে দিয়ে দেওয়ার জন্য? আমার মাথা চক্কর খেতে লাগলো, লাঠিমের নেই। আমি মাথা ঝুঁকিয়ে কতক্ষণ ওভাবে বসে রইলাম মনে নেই। ভাবনার অথৈ সাগরে ডুব দিলাম।
কোনো থই খুঁজে পেলাম না। কাকে জানাবো বা কাকে জানানো ঠিক হবে তা চিন্তা করতেই আমার মগজ বেরিয়ে আসার অবস্থা। একদিকে আপার খুনিকে তা জানার জন্য দুনিয়াধারী ভুলে গেছি, তার সাথে এখন যোগ হলো আপা কেন ভাইয়াকে জমি দিয়ে দিল এই বিষয়টা। নিজের মাথার চুলের গোছাটি ধরে এক হ্যাঁচকা টান দিলাম ক্ষুব্ধ হয়ে। স্মরণের ঘুমন্ত মায়াবী মুখখানার দিকে অপলক চেয়ে রইলাম। রাতের তৃতীয় প্রহর অবধি বসে বসে ভাবছি কেবল। তারপর ঠিক করলাম কাউকেই বলবো না, এমনকি হেলালকেও না। পৃথিবীতে এমন কিছু বিষয় আছে যে দ্বিতীয় কাউকে বলাটাই চরম ভুল। সেই কষ্ট যাতনা দহন কেবল নিজেকেই বহন করতে হয়। পরের দিন আড়াল হতে খেয়াল করলাম ভাইয়া ও ভাবির দিকে। আলমারি থেকে যে দলিল উধাও হয়ে গেল, এটা টের পেল কিনা দেখলাম এমন কিছুই না। আসলে দলিল যেখানে থাকে সেসব স্থান সচরাচর কেউই ঘাটে না। কালে ভদ্রে হাত দেওয়ার প্রয়োজন পড়ে। তবুও এক কাজ করলাম আমি। পরদিন কলেজে যাওয়ার পথে দলিলের ফটোকপি করে নিলাম 2 কপি। চুপি চুপি আলমারি খুললাম চাবি নিয়ে। নির্দিষ্ট স্থানে ফটোকপিটি রেখে দিলাম। তারপর কলেজের এক ক্লাসমেটকে জিজ্ঞেস করলাম, রেজিস্ট্রি অফিসে না গিয়ে কি দলিল রেজিস্ট্রি করা সম্ভব? ও বলল, হ্যাঁ সম্ভব। রেজিস্ট্রি করতে যা যা লাগে সেই কাগজপত্র নিয়ে মোহরি বা দলিল লেখক চলে গেলেই হয়। বুঝতে পারলাম ভাইয়া হয়তো এইভাবেই আপাকে ফুসলিয়ে বা ভয় দেখিয়ে নিজের স্বার্থসিদ্ধি করেছে। ভাইয়ের প্রতি আমার মনে পাহাড় সমান ঘৃণা সৃষ্টি হলো। এটা ভাই না, ভাই নামের লোভী, অমানবিক, নিষ্ঠুর। সেদিন যেতেই নার্সারি থেকে একটা শিউলি ফুলের চারা কিনে নিলাম। বাড়িতে নিয়ে উঠানের একপাশে রেখে দিলাম। কুয়াশার তাজা থাকবে। যেদিন যাব উজিরপুর নিয়ে যাব। কথা ছিল হেলালদের বাড়িতে যাওয়ার, কিন্তু মন সায় দিচ্ছে না। বুকের ভেতর বোন হারানোর নিঃসীম বেদনা ও খাঁকা শূন্যতায় নিয়ে কোনো রকম বেঁচে আছি। বিয়ের মতো আনন্দের বিষয় ঘটলেও আমাদের ঘরের পরিবেশে সেটার লেশমাত্র নেই। সারা ঘর শোকাচ্ছন্ন, গুমট। আমার না যাওয়া দেখে হেলাল আমাকে নিতে চলে এলো। আমার রুমে গিয়ে আমাকে বুকে লেপ্টে নিল। গোমরা মুখে বলল, এটা কোনো কথা বকুল? বিয়ের পরের এই সময়গুলো কি আর আমাদের জীবনে দ্বিতীয়বার আসবে? কোনো উপভোগই করতে পারছি না তোমাকে নিয়ে। আমি মুখ সরিয়ে নিলাম হেলালের বুক থেকে। মোলায়েম অথচ মরা কণ্ঠে বললাম, আপনি চলে যান, আমি কাল বা পরশু চলে আসব। ও আর্থির স্বরে বলল, আমি রাতে থাকি তোমার কাছে? না, আমার শারীরিক প্রবলেম চলছে, আপনি চলে যান। আমার মিথ্যে কথাকে সত্যি মনে করে হেলাল চলে গেল। রাতে ভাইয়া বাড়িতে এলে আমি আগের মতোই কথা বললাম তার সাথে। তার প্রতি আমার বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করলাম না। পরের দিন ভোরে শরণকে নিয়ে আমাদের শিউলি ফুল গাছতলায় গেলাম। শরণ অনেকগুলো শিউলি ফুল কুড়িয়ে নিল হাতে। আমার কাছে এসে ফুলগুলো এগিয়ে দিয়ে বলল, খালামণি, আম্মা আসলে এগুলো দিব। আম্মা কোন দিন আসবে? আমার বুকটা ঝাঁঝরা হয়ে গেল শরণের কথা শুনে। শরণকে আমরা শুরু থেকেই বলে আসছি তার মায়ের অসুখ, চিকিৎসা করাতে দূরে এক হাসপাতালে আছে। আহারে, বাচ্চাটা আমার 3 বছরের অবুঝ শিশুটা আমাদের ছল করা বলি কত সহজেই না বিশ্বাস করলো এবং মেনে নিল। আমার চোখ জোড়া জলে ভরে গেল। শরণকে কোলে নিয়ে ঘরে ফিরে এলাম, কারণ তার খেলনা প্লেন, বাস, বল নিয়ে খেলতে বসে গেল খাটের উপরে। আমি রান্নাঘরে গেলাম। ভাবি সকালের জন্য নাস্তা বানাচ্ছে। পাশে আম্মা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে। এত পিঠা কেন আম্মা? তুই যাইতে দিতে হইব? বিয়ের পর পহেলার দিকে খালি হাতে শ্বশুরবাড়ি যাওয়া যায় না। ও, তারপর কোনো প্রসঙ্গ ছাড়াই আম্মা অনুযোগের সহিত বলল, এটা কোনো কথা? তুই চইলে যা। পোলাই বিয়ে করছে কি বউ বাপের বাড়ি পইরা থাকার লাগি? আমি আবেগাপ্লুত হয়ে ভেজা গলায় বললাম, আম্মা, মন টানে না। কি করব বলেন? আপাকে ছাড়া যেদিকে তাকাই ধু ধু মরুভূমি মনে হয়। বিয়ের কোনো আনন্দ আমার মনে নেই। দিন তারিখ আগেই পাকা হয়ে গেছে বলে বিয়ে করতে বাধ্য হলাম, নয়তো কখনোই এমন মানসিক দুর্দশায় থেকে
বিয়ে করতাম না। আমি গেলে শরণও একা হয়ে যায়। আমার মন পড়ে রয় শরণের কাছে। তবুও যেহেতু সে আসলো, কালই চলে যাব, কিন্তু বিকেলে। সকালে শরণকে নিয়ে উজিরপুর যাব, আপার কবর দেখে আসব, আর ঘরদোর সবজি মাচা ও চারপাশ দেখে আসব। আব্বা এগিয়ে এসে আমার মাথায় হাত বোলালো। আম্মাও আশীর্বাদের হাত বুলিয়ে দিল পিঠের উপর। ভাবিও পাশে বসাই থেকে পিঠে সান্ত্বনার হাত রাখল। আম্মা বলল, তা যাইসনি বেহেনকালেই, শরণ রে কবরের কাছে নিস না, কারো কাছে রাইখে যাইস। তা তো অবশ্যই আম্মা। পরের দিন সকালে নাস্তা খেয়ে নিলাম, শরণকে খাইয়ে দিলাম, আপার ঘরের চাবি নিয়ে নিলাম। রিকশায় করে খালা ভাগিনা চলে গেলাম উজিরপুর গ্রামে। আমাকে দেখেই বাড়ির মানুষজন এগিয়ে এলো, শরণকে টেনে কোলে তুলে নিল। তারা আফসোসের সুরে বলল, বইন্যায় কি হইছে, তোর শেকড় তো আছে বাইচা, তোমরা আসা যাওয়া করবা সকল সময়ে। এই জন্যই তো আসলাম খালাম্মা, আপার ঘরের সব দেখতে হবে। সেদিন তো আমরা বেহুশ ছিলাম, তাই কোনোভাবে চলে গেছি। এই কয়দিন তো বিয়ের ঝামেলা গেল, তাই আসতে পারি নাই মন চাইলেও। আপার এক দেবর শরণকে কোলে নিয়ে বাজারে চলে গেল, বুঝলাম কিছু কিনে দেওয়ার জন্য। আমিও আপত্তি করিনি। এরা সবাই শরণকে অনেক স্নেহ করে। এই সুযোগে আমি ঘরের তালা না খুলেই পেছন পাশ দিয়ে হেঁটে সোজা আপার কবরে চলে গেলাম। 2 দিন আগে কেনা শিউলি গাছের চারাটা পুঁতে দিলাম আপার মাথা বরাবর সামনে। বেশ পরিমাণ পানি দিয়ে গোড়া ভিজিয়ে দিলাম। আকুল নয়নে আপারে বলে ডেকে ডেকে কাঁদলাম। নাক চোখ ডোলে মুছে বাড়ি ফিরে এলাম। ঘরে ঢুকলাম, এলোমেলো কিছু জিনিস গুছিয়ে রাখলাম। ততক্ষণে শরণকে নিয়ে আপার সেই দেবর চলে এলো, শরণের 2 হাত ভর্তি খেলনা ও খাবার। সে নিজ থেকেই বলল, বেআইন, যাওয়ার সময় এগুলো নিয়ে যাবেন শরণের জন্য। নিজের বাড়িতে ভিটায় শরণের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আপনাদের জোরালো ভূমিকা থাকতে হবে এই বাড়িতে। সবসময় আসা যাওয়ার মধ্যে থাকবেন, শরণকে নিয়েই যা আসবেন, নয়তো পরে সে নানা বাড়িমুখী হয়ে যাবে, নিজের বাড়িকে তার পর মনে হবে। আমি সজল চোখে তার দিকে চাইলাম, হৃদ্যতাপূর্ণ কণ্ঠে বললাম, হ্যাঁ বেয়াই, একদম ঠিক বলছেন। আন্তরিক ধন্যবাদ আপনাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার জন্য। শরণ তো আপনাদেরই বংশের রক্ত। আপনারা এই অসহায় নিঃস্ব এতিম শিশুটাকে কোনোদিন অবহেলা করবেন না। এভাবে তার সাথে কথার ইতি টানলে সে চলে যায়। আমি আপার ঘরের এটা ওটা দেখতে থাকি খুঁটিয়ে খুঁটিয়ে। মাটিতে বসে আপার খাটের নিচে উঁকি মেরে দেখলাম এমনিতেই কিছু একটা দেখতেই হাত বাড়িয়ে নিয়ে নিলাম। তামা দিয়ে বাঁধাই করা একটা ছোট্ট তাবিজ। তাবিজটা চিনতে কোনো ভুল হলো না আমার, এবং বুঝতে পারলাম আপার হত্যাকারী কে। আমি বাকরুদ্ধ হলাম, কিন্তু আবেগে বিষাদে চিৎকার করে উঠলাম না। শক্ত মনে খাটের খুঁটি ধরে দাঁড়িয়ে পড়লাম। মনে মনে শপথ করে বললাম, কাউকে বলা যাবে না, কাউকে না। আমাকে নিষ্ঠুর হতে হবে, পাথর হতে হবে, গোপন রাখতে হবে বিষয়টা। খুনিকে চিহ্নিত করতে হবে প্রত্যক্ষভাবে। তাবিজটা সযত্নে নিয়ে নিলাম ব্যাগের ভেতরের সাইড পকেটে। শেষে শরণকে নিয়ে চলে এলাম। আসতে আপার লাগানো গাছের কিছু সবজি ও শাক নিয়ে নিলাম। বাড়িতে নিয়ে ব্যাগের থেকে তাবিজটি বের করে রেখে দিলাম লুকিয়ে। আমার অশ্রুসিক্ত বিষণ্ণ মুখ থেকে ঘরের কেউ কিছু বলল না। সবাই বিশ্বাস করলো আপার কবর ঘরবাড়ি দেখে এলাম বলে মন বেশি বিদীর্ণ। কিন্তু আমি তো জানি আমার একমাত্র বড় বোন শিউলি আপার জন্য আমার মনের ভেতরে কি তাণ্ডব চলছে, কতটা ভাঙচুর হচ্ছে। আমার ভীষণ ইচ্ছে করছে উঠানের মাঝ বরাবর দাঁড়িয়ে আকাশ পাতাল কাঁপিয়ে এই পৃথিবীকে কিছু নির্মম সত্যি জানিয়ে দিতে। ইচ্ছে করছে ঘরের সবাইকে সব বলে দিতে, তাবিজটা দেখাতে, দলিলটা দেখাতে। কিন্তু আগে পিছে অনেক বাস্তবতার কথা ভেবে আমি বিষ হজম করার মতো সব কিছু চেপে গেলাম। শরণকে গোসল করে আমার হাতে খাইয়ে দিলাম। বিকালে চলে গেলাম হেলালদের বাড়ি। পাশাপাশি বাড়ি হলেও আমাকে একা যেতে দিল না আব্বা। প্রধান রাস্তা দিয়ে রিকশায় করে নিয়ে গেল।
শরণকেও নিয়ে গেলাম আমি। তাকে রেখে দিতে চাইলাম আমার কাছে, কিন্তু আব্বা শরণকে নিয়ে চলে গেল। বলল, শরণ এখানে রাতে কার কাছে থাকবো, তোর লগে ঘুমান মানায় না। পরে আমিও আর বেশি জোরাজুরি করলাম না। রাতে হেলাল আমাকে নিবিড়ভাবে আলিঙ্গন করতে লাগলো জড়িয়ে ধরে। আমিও হেলালের বুকে মাথা রেখে অঝোর নয়নে কাঁদলাম। হেলাল বুঝলো এই কয়দিন তাকে পাইনি বলে কাঁদছি, কিন্তু আমি তো জানি আমি কেন কাঁদছি, কেন আমার ভেতরে এই রক্তক্ষরণ। আমার মুখ মুছে দিতে দিতে হেলাল বলল, কেঁদো না, তুমি আমার 100 বছরের সাধনার ফল। আমাদের বাসর কি হবে না আজ? আমি দীর্ঘশ্বাস ফেলে মেঘ মুখে বললাম, ক্ষমা করবেন, আপার জন্য মনটা খুব পুড়ছে, কাল হোক। যদিও আমার কালও মন চাইবে না, কিন্তু আপনার কথা ভেবে সায় দিলাম। হেলাল বলল, আচ্ছা আসো ঘুমাই। ঘুমিয়ে পড়ি দুজনেই। পরের দিন প্রথম বাসর হয় আমারও হেলালের। জীবনের প্রথম স্বর্গীয় সুখ অনুভব করি দুজনে, কিন্তু তার ভেতরেও আপার হত্যাকারীকে মেরে ফেলার জন্য হাত নিষ্পিস করছে। হেলালদের বাড়িতে 10 দিন কেটে গেল। এই ভিতরে ভাবি এলো একদিন আমাকে দেখতে। ভাবি মায়া মায়া স্বরে বলল, বোন, আমার ছোট চাচার অবস্থা খারাপ, হাসপাতালে ভর্তি করছে। আমি কাল সকালে দেখতে যাবো, কয়দিন থাকমো। মায় সকালে আমার জেঠাতে বাইরে পাঠাইছে, এই লেগে আইলাম তোর লগে দেখা করে যাইতে। শুনে গোপনে উল্লসিত হই। ভাবির কথায় সহমত জানিয়ে যাওয়ার গুরুত্ব প্রকাশ করি। দুঃখিত গলায় বলি, ভাবি তুমি অবশ্যই যাবে, বাবা আর চাচা জ্যাঠার মধ্যে তফাৎ নেই। তুই কবে যাবি ভারি? বলল ভাবি। ঠিক নাই, স্মরণের জন্য মন পড়ে, চলে আসব বললাম আমি। তাহলে তো ভালোই হয়, তোর ভাইয়ের খাবার দাবারের দিকে খেয়াল রাখতে পারবি আগের মতো। স্মরণরে নিয়ে চিন্তা করিস না, সে তার নানির কাছে ভালোই থাকে। ভাবি চলে যায় বাবার বাড়ি। আমি উদ্গ্রীব হয়ে উঠি বাড়িতে যাওয়ার জন্য। ভাবি চলে যাওয়ার একদিন পর বাড়ি চলে যাই। হেলাল খুব আপত্তি করেছে, কিন্তু আমার আবদার ও যুক্তির কাছে পরাভূত হয়ে অনুমতি দিতে বাধ্য হয়েছে। আমাদের বাড়ি থেকে কলেজে গেলাম। আসার সময় অপরিচিত ফার্মেসিতে ঢুকে এক পাতা হাই ডোজের ঘুমের ট্যাবলেট কিনে নিয়েছি। ভাবি না থাকলে আগে যেমন ভাইয়ের খাবারের তদারকি করতাম, এবারও সেমভাবে তদারকি করতে লাগলাম। কোনো ব্যত্যয় ঘটেনি। ভাইয়াও স্বাভাবিক আচরণই করছে আমার সাথে, আগের মতোই। সেই রাতে আব্বা আম্মা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেল। আব্বা নাক ডেকে ঘুমাচ্ছে, আম্মাও ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছে ডাক্তারের নির্দেশ মতে। শরণকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আমি। আমি আশাতে এখন সে আমার সাথে ঘুমাই, নয়তো আম্মা আব্বার সাথে ঘুমাতো। ঘরে আর কেউ নেই। আমি অপেক্ষা করছি ভাইয়ার আসার জন্য। ভাইয়া সেদিন নির্দিষ্ট সময়ের চেয়ে বেশ দেরি করে বাড়ি ফিরল। চোখ দুটো টকটকে লাল। ভাবি না থাকলেই ভাইয়া এমন দেরি করে আসে, কারণ সেদিন ভাইয়ার নেশা করে সঙ্গদোষে। ভাবি থাকলে ধরা পড়ার ভয়ে খায় না। আমি ভাইয়াকে নেশা করা নিয়ে কিছু বললাম না। ভাইয়া আমাকে মাতলামো সরে বলল, এই বোন, টেবিলে খামো না, আব্বাই দেখলে ঝামেলা আছে। আমার রুমে খাওয়া নাই না দে। দিতাছি, আপনি রুমে গিয়ে বিছানার উপর বসেন। আমি তাকে ভাত নিয়ে দিলাম। ভাতের সাথে আগেই গুঁড়ো করে রাখা 3টি ট্যাবলেটের গুঁড়া মিশিয়ে দিলাম। সে ভাত খেয়ে নিল বিক্ষিপ্তভাবে, ছড়িয়ে ছিটিয়ে। এক মগ পানি খেয়ে নিল। সেই পানিতে মেশানো ছিল 2টো ট্যাবলেটের গুঁড়া। আমি প্লেট গ্লাস সরিয়ে ফেললাম। নিজেই তার হাত ধুয়ে দিলাম প্লেটের মধ্যে পানি ঢেলে। সে কাত হয়ে ঢলে পড়ল বিছানায়। 10 মিনিট না যেতেই তার চোখ দুটো নিদ্রায় ডুলুডুলু হয়ে গেল। বলতে গেলে আধো ঘুমে আধো জাগরণে আছে। আমি আমার রুমে গেলাম। দলিল ও তাবিজটি নিয়ে ফিরে গেলাম তার রুমে। খাট ঘেঁষে দাঁড়ালাম। তার দিকে চেয়ে চাপা সরে হিসিয়ে বললাম, মায়ের পেটের ভাই হয়ে অবলা নিরীহ বোনটাকে মেরে ফেললেন। ভাইয়া আমার দিকে চাইল চোখের পাতা উল্টিয়ে। অস্পষ্ট স্বরে বলল, কি কস, বুঝি নাই। বোঝাচ্ছি। আমার মেহেদি দেওয়ার দিন ভোরে
আপার নিখোঁজ সংবাদ পেলাম। তারপর আপার কাটা মাথা উদ্ধার হলো। মানে সেই শিউলি ফোঁটার রাতে আপাকে আপনি মেরে ফেললেন? কেন মারলেন? এই যে দেখেন, আপার শ্বশুরবাড়ির জমিটা আপনার নামে। এটা কিভাবে সম্ভব? আপনি জোর করে টিপসই নিয়েছেন আপার থেকে। আপা তার আগে আমি আসার দিন কিছু বলতে চেয়েছে, কিন্তু আমার বিয়ের জন্য বলেনি। পরে বুঝলাম আপনি আপাকে ফুসলাচ্ছেন কয়েকদিন ধরে। এটাই আপা আমাকে বলতে চেয়েছেন। এই তাবিজটা চিনতে পারছেন? কয় মাস আগে সিদ্দিক মুন্সি থেকে আমি এনে দিলাম আপনাকে আম্মার আদেশ পেয়ে। আপনি রাত হলে নাকি আজগুবি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তাই এই তাবিজ দেওয়া হলো। আমার আসার দিনেও আপার খাটের নিচে ঝাড়ু দিয়ে এলাম, কিছুই ছিল না। সেখানে আপনার হাতের তাবিজ কিভাবে আপার খাটের নিচে গেল? কারণ জবা করার সময় আপা নিজের প্রাণ রক্ষার জন্য ধস্তাধস্তি করেছে। তখন আপনার হাত থেকে এই তাবিজ ছিঁড়ে পড়ে গিয়েছে, যা আপনি আর খেয়াল করেননি। না করারই কথা। আপনি তো মৃতদেহ লুকানো নিয়েই বেহুশ। কথায় আছে না, চোর চুরি করে যাওয়ার সময় একটা না একটা প্রমাণ ফেলেই আসে নিজের অজান্তে। সে জড়ানো ওর রাগাছোড়ে বলল, সব ভুয়া, মিছা বানানো কাহিনী। ভুয়া নয়, মিথ্যা নয়, বানানো নয়। এই রাতের চাঁদ যেমন সত্যি, এই রাতের আধার যেমন সত্যি, তেমনি আপাকে আপনি মেরে ফেলেছেন এটাও সত্যি। ভালো হইছে, যা থানায় যা তুই, আমার নামে মামলা দে, পুলিশ আমারে ধরে নিক। অত টাইম নাই ভাই। আপার প্রিয় শিউলি ফোঁটা রাতে তাকে আপনি এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছেন, একটা নিষ্পাপ শিশুকে এতিম করেছেন। তাই আজকের শিউলির ফোঁটা রাতে আপনিও বিদায় নেবেন। যেই সুন্দর ভুবনে একটা নিরপরাধ সহজ সরল মেয়ে বাঁচতে পারল না, সেখানে আপনার মতো অমানুষ স্বার্থপর লোভী কিভাবে বেঁচে থাকে বলেন? আমার কথাগুলো সে শুনতে পেল না, তার আগেই ভোঁতা অনুভূতি দিয়ে নিয়ে নিদ্রায় চলে পড়ল। আমি খাটের নিচে আগেই আমার একটা জর্জেট ওড়না এনে রেখেছি, সেটা বের করে নিলাম হাতে। ঘুমন্ত ভাইয়ের গলায় ওড়নাটা পেঁচিয়ে নিলাম দুপাশ হতে। সে ঘুমে বেহুশ, অচেতন, তাই মুহূর্তেই টের পেল না কিছু। আমি তার গলার দুপাশ হতে ওড়নাটি শক্ত করে টান দিতে লাগলাম, দাঁত মুখ খিঁচিয়ে। আমার মাঝে দানবীয় শক্তি ভর করেছে। সে জেগে গেল, তবে বলতে গেলে হিতাহিত জ্ঞানশূন্য সে। গলায় হাত দিয়ে গড়গড় করতে করতে ওড়নার গিঁট খোলার প্রাণপণ চেষ্টা করল, কিন্তু তার অসাড় শরীরে সেই জোরটুকু পেল না কিছুতেই। সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। পরক্ষণে দেখলাম গলায় কোনো দাগ পড়েনি, যেটা রশি হলে পড়ে যেত। আমি ওড়নাটি খুলে নিলাম। তার নিথর দেহ পড়ে রইল বিছানার মাঝ বরাবর। তাকে মারার আগে বহুবার থানা পুলিশের কথা ভেবেছি, নিজের সাথে যুদ্ধ করেছি। উপযুক্ত প্রমাণ তো আমার হাতে আছে, দলিলও আছে, খুব শক্তপোক্ত প্রমাণ। তবুও আইন আমার হাতে তুলে নিতে বাধ্য হলাম, কারণ আমি খুব ভালো করে জানি পরিবারের সবাই এটা কখনোই চাইবে না। আমার উপরে ঘোরতর অসন্তুষ্ট হবে, যা অকল্পনীয়। এমনকি যার ভয়ানক প্রভাব আমার ব্যক্তিগত জীবনেও পড়ত, কেননা সংসার ভাইয়া চালাতো এবং প্রতিটি ঘরে একজন পুরুষের গুরুত্ব ও ভূমিকা অপরিসীম। তারা বলতো, শিউলিকে আমরা ফিরে পাবো না, বাবুলকে পুলিশে সোপর্দ করলে আমাদের লস ছাড়া লাভ কি হতো? হ্যাঁ, মনে শান্তি পেতাম, কিন্তু আবেগ দিয়ে জীবন চলে না, বাস্তবতা চিন্তা করতে হবে। আরেকদিকে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সবাই জেনে যেত শিউলি আপাকে ভাইয়া মেরে ফেলেছে। এতে আমাদের পারিবারিক মর্যাদা মাটিতে মিশে যেত। আমাদের মুখ তুলে কথা বলার সব পথ রুদ্ধ হয়ে যেত সমাজে, সৃষ্টি হতো নানামুখী সংকট। তাই এত সব ভেবে আমার কাছে এটাই একমাত্র পন্থা মনে হয়েছে। আধারের কাজ আধারেই সেরে নিলাম, ভাইয়ের অনুসারী হয়ে। সাক্ষী রইল কেবল রাতের নির্জনতা ও আকাশ বাতাস। আমি অরিজিনাল দলিলটি আলমারির আগের স্থানে রেখে দিলাম, কারণ আমি মা বাবার কাছেও কোনোভাবে ধরা পড়তে চাই না, এবং দ্বিতীয় কাউকেও এটা বলতে চাই না, চিরসঙ্গী হেলালকেও না। আমি জানি এই গ্লানিবোধ
আমাকে আজন্ম বয়ে বেড়াতে হবে, কিন্তু তার পাশাপাশি বিশাল স্বস্তিও আমার মাঝে জিইয়ে রবে। বোনের খুনিকে তার প্রাপ্য সাজা দিতে পারলাম বলে। খুনের বদলে খুন, এটাই আমার কাছে একমাত্র সহজ ও উত্তম সমাধান মনে হয়েছে। আর কিছু ভাবার সময় ও মানসিকতা আমার মাঝে ছিল না। ছোট্ট স্মরণ যখন আম্মা বলে গাল ফুলিয়ে কেঁদে ওঠে, তখন আমি স্থির থাকতে পারি না। আমার ইচ্ছে করে পাতাল ফুঁড়ে আমি তার মাকে এনে দিই, সব কিছু লণ্ডভণ্ড করে দিই, সবাইকে মেরে ফেলি। সকালে সময় গড়ালে আম্মা নিজেই ভাইয়ার রুমে এলো। ভাইয়াকে দেখে গগনবিদারী চিৎকার দিয়ে উঠল। সবাই হুমড়ি খেয়ে জড়ো হলো। ভাবিকে আনতে লোক চলে গেল। আমি আম্মার গলা পেঁচিয়ে ভাইয়ারে বলে ছলো করা কান্না করতে লাগলাম। আশেপাশের লোকজন এলো, স্থানীয় ডাক্তার এলো, কিভাবে কি হলো জানতে চাইল। আমি বললাম, ভাইয়া মদ্যপান করে ভাবি বেড়াতে গেলে কালো করেছে, তবে হয়তো অধিক মাত্রায় পান করে ফেলেছে, নাকি ভাইয়া ঘুমের মাঝে হার্ট স্ট্রোক করেছে, আল্লাহ জানে। ডাক্তার বলল অতিরিক্ত মদ্যপানে ওনার মৃত্যু হয়েছে, এছাড়া ভিন্ন কোনো কারণ তো দেখছি না। তবুও আপনারা চাইলে থানায় ইনফর্ম করতে পারেন। আব্বা কাতর গলায় বলল, না দরকার নেই, কি লাভ হইব? আমি কি আর আমার পোলারে ফিরে পাবো? থানা পুলিশ করতে গেলে আরও নানান ঝামেলা সৃষ্টি হইব, ইজ্জতও যাইব মদ্যপান করে মারা গেছে বইলা। ডাক্তার চলে গেল, থানা পুলিশ হলো না, এর ভিতরে ভাবিও চলে গেল। তার আহাজারিতে আকাশ পাতাল কেঁপে উঠল। হু হু করে কাঁদতে লাগলো গাছের পাতারাও। স্বাভাবিক নিয়মে ভাইয়ের দাফন সম্পন্ন হলো। আম্মা, আব্বা, ভাবি, হেলাল ও তার পরিবার সহ অনেকেই বিশ্বাস করলো অতিরিক্ত মদ্যপানে ভাইয়ার মৃত্যু হয়েছে। আবার অনেকেই ধরে নিয়েছে ভাইয়া একা রুমে হার্ট স্ট্রোক করেছে। এবং তারপরেও আমার পরিবার বা হেলালও কোনো সন্দেহজনক কথা বলেনি ভাইয়ার মৃত্যুকে কেন্দ্র করে। 3 দিনের কুলখানি সম্পন্ন হলো প্রয়াত ভাইয়ার নামে। আমাদের ঘরের পরিবেশ বেদনাবিধুর, শোকাবহ। ভাবি ও আম্মা এখানে ওখানে হাত পা ছড়িয়ে বসে থাকে ঝিমানো মুরগির মতন। তাই শরণের দিকে বিশেষভাবে খেয়াল করছি আমি। চতুর্থ দিন শরণকে নিয়ে আপার শ্বশুরবাড়ি গেলাম। যেতে আমার হ্যান্ডব্যাগে করে সেই তাবিজটা নিয়ে নিলাম সবার অলক্ষ্যে। শরণকে নিয়ে আবার কবরের কাছে গেলাম। কবরে ঘুমিয়ে থাকা মৃত আপাকে সালাম দিলাম শব্দ করেই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। নিঃশব্দে বললাম, আপারে, ও আপা, আমি তোর খুনিকে মেরে ফেলেছি, তোর স্মরণ ভালো আছে আমার কাছে। সেই বাড়ির সবার সাথে দেখা করে ফিরে এলাম বাড়ি। চট করেই মাথায় বুদ্ধি খেলে গেল, ভাইয়ার জন্য আম্মা আব্বার নিঃসীম বেদনাকে যথাসম্ভব প্রশমিত করতে হবে, নয়তো পরপর 2 সন্তান হারিয়ে ফেলার জন্য তারা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়বে। সন্তান হয়ে মা বাবার বিধ্বস্ত মুখচ্ছবি আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তাই ঘরে গিয়েই ভাবির সামনে চলে গেলাম। চতুরতার সঙ্গে চঞ্চল ও উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করলাম, ভাবি, এটা ভাইয়ার হাতের কবজি না? আমার উচ্চকণ্ঠ শুনে আম্মা ও আব্বা ভাবির রুমে এলো। ভাবি হকচকিয়ে গেল। তাবিজটি নেড়ে চেড়ে ইতস্তত গলায় বলল, কইতে পারুম না রে বোন। ভাবির হাত থেকে আম্মা ছৌ মেরে তাবিজটি নিয়ে নিল। ড্যাব ড্যাব চোখে তাবিজটির দিকে চেয়ে বলল, এটা তো তোর ভাইয়ের হাতের তাবিজ, কই পাইলি তুই? এখন আপার ঘরে, তার রুমের খাটের নিচে মাটিতে পেলাম, কিন্তু ভাইয়ার হাতের তাবিজ আপার রুমে কিভাবে গেল? প্রশ্নটা তীরের ফলার মতো তাদের দিকে ছুড়ে দিলাম। তাদের চিন্তায় এখন ভাইয়ের চেয়ে এই তাবিজ গুরুত্ব পেল অনেক বেশি। তাবিজের বিষয়টা সুনিপুণভাবে তাদের সামনে প্রকাশ করতে পেরে গোপনে উল্লাসিত হয়ে উঠি। তারপর রাতে চালাকি করে ভাবিকে বলি,
কয়দিন আগে কেনা ভাইয়ার নতুন শার্টটা কই? ভাইয়া মনে কয় একদিনও গায়ে দেয়নি। শোকাহত ভাবি বাধা দিল না। চাবি দেখিয়ে দিল। আলমারি খুলে নিলাম। একটু পরেই কৌশলে ভাইয়ার এটা ওটা দেখার ছুতোই নিচের ড্রয়ার খুলি। সেই দলিলটা বের হয়ে আসে। আমি শব্দ করি পরে ভাবির সামনেই। পরক্ষণেই নির্বাক কণ্ঠে বলে উঠি, এ কি আম্মা আব্বা, আবার নামের সেই জমির দলিল দেখি ভাইয়ার নামে? এটা কিভাবে হলো? কোনো অলৌকিক ক্ষমতা বলে নাকি? নাকি ভুল আমার দৃষ্টিভ্রম হলো নাকি? তারা ত্রস্ত পায়ে এগিয়ে এলো। দলিলটা এগিয়ে দেয় তাদের দিকে। আব্বা পড়ল, ভাবিও পড়ল। ভাবি ভরা মুখে থম মেরে বসে পড়ল। আব্বা ও আম্মা দলিলটি নিয়ে তাদের রুমে চলে গেল। আমি প্রলম্বিত শ্বাস ফেলি আড়ালে গিয়ে আম্মার রুমে গেলাম। আব্বা ও আম্মা আমার দিকে চেয়ে বাকরুদ্ধ কণ্ঠে বলল, আচ্ছা শিউলিরে কি বাবুল মাইরে ফেলাইল? এই দলিল তাবিজে তো তাই প্রমাণ করে। আমার মনের অবস্থাও আপনাদের মতো। সত্যিটা তো একমাত্র তিনিই জানেন। দীর্ঘ সময় আম্মা আব্বার কাছে বসেছিলাম। শরণ ঘুমিয়ে পড়ল আমার কোলে। তাকে নিয়ে নিজের রুমে চলে গেলাম আম্মার আদেশে। শুয়ে পড়লাম শরণকে বুকে নিয়ে। নিশি ফুরালো, ভোর হলো। শরণও জেগে গেল। তার হাত ধরে উঠান ডিঙিয়ে আমাদের শিউলি ফুল গাছটার কাছে গিয়ে দাঁড়ালাম। শরতের অজস্র শিউলি ফুলে ভরে গিয়েছে শিউলি গাছের তলা। একসঙ্গে এত শিউলি ফুলের মেলা আমি আর দেখিনি। ব্যথাতুর হৃদয়ের নিদারুণ চোখে শিউলি ফুলগুলোর দিকে চেয়ে রইলাম। শরণ শিউলি ফুলগুলো কুড়াতে লাগলো এক এক করে। প্রতিটি শিউলি ফুলের গায়ে জড়িয়ে থাকা শিশির বিন্দুগুলো মুক্তোর দানার মতো চিকচিক করছে। এ যেন আপা হাসছে তার খুনিকে শাস্তি দিতে পেরেছি বলে। আমি বিড়বিড় করে বলি, আপারে, যে শিউলি ফোঁটা রাতে কেউ তোর প্রাণটা কেড়ে নিল, ঠিক তেমনি এক শিউলি ফোঁটা রাতে আমিও তার প্রাণ কেড়ে নিলাম। ভালো থাকিস আপা। ভারী অশ্রুতে আমার চোখ জোড়া ডুবে গেল। শরণ আমার হাত জাগিয়ে বলল, খালামণি, ফুলগুলো রাইখা দিমো আম্মার জন্য। তুমি না বলছো আম্মার প্রিয় ফুল এই শিউলি ফুল? শরণের প্রশ্নের কোনো উত্তর আমি দিতে পারিনি। জানি না আর কতদিন শরণকে মিথ্যা গল্পের মায়ায় ভুলিয়ে রাখতে পারবো, নাকি আজ হতে বহু বছর পরে কোনো এক শিউলি ফোঁটা রাতে শরণকে শোনাবো তার শিউলি মায়ের গল্প।